আপনারা অনেক ভালোবাসতেন। আমি অনেক ভালোবাসি আমার দাদা মজনু দাদা চিনবে না মজনু দাদা। আচ্ছা মজনু কেমন আছো? ভালো আছো তো? আল্লাহ ভালো রাখলেই তো ভালো। হ্যাঁ ভালো। এখন এটা আমার নাম, এই যে এখানে আমার স্পষ্ট মনে আছে, এখানে আমি থাকতাম, আপা থাকতো, আমার ছোট তো। আম্মা এখানে থাকতো? হ্যাঁ, এই যে এখানে থাকতো। তখন আম্মার বয়স কত ছিল? বয়স কত হবে? আমার তো 7, আপনার 5। না, 5 তো মা মারা গেছে তখন। এখানে See you again, my once beloved one. The years apart have changed what's to be done. In your eyes I see the past revive. Yet we can't go, though how I wish we could survive. As the sunset paints the sky in gold, we know our love story has been told. তো আমাদের এই যে ফ্যামিলি ট্রেইটের এই এপিসোডে আমরা যেটা প্রমিস করেছিলাম, আমরা মতলব আসবো, চাঁদপুরের মতলবে, যেখানে আমরা এই যে 3 নানা এবং 2 নানু এবং তাদের সাথে ছোট যে বোন, যে ছোট নানু, তার যে শ্বশুর বাড়ি যেখানে তার বিয়ে হয়েছে, সেই জায়গাটাতে আমরা যাব এবং আমরা সেই বাড়িটা দেখব, তাদের লোকজনের সাথে কথা বলবো এবং আমাদের এই আর্কাইভ ভিডিওতে তাদের এই স্মৃতিগুলো থাকবে। মামা, আমরা মতলবে ফাইনালি চিটাগাং হয়ে, ব্যাংক কলোনি হয়ে, বাস ট্রিপ করে, ফেসিং সাম ফ্রডস অন দ্য রোড, তারপরে রিচিং টু চাঁদপুর তর্পচণ্ডী, এবং সেখানে গিয়ে আপনার ছোটোখাটো একটা বাংলো, ছোট বলি আমি বাংলো, কিন্তু ইটস হিউজ হিউজ প্লেস। সেখানে থাকা, ইন্তেকা মামার বাসায় যাওয়া, বুর্জু মামার বাসায় যাওয়া, মিঠু মামার বাসায় যাওয়া এবং সেখানে ওনার মার সাথে কথা বলা, তাদের সেই হিস্ট্রিক হাউস 1982 সালে তৈরি যে হাউস, সেটা দেখা। নাও আমরা এখন আরেকটা উইংয়ে, সেটা হচ্ছে একমাত্র যিনি এই 5 জন ভাই বোন, 3 নানা এবং 2 নানু, ওই যে আপনাদের ফুপু, এর মধ্যে যিনি একমাত্র বেঁচে আছেন এই মুহূর্তে, আপনার সবচেয়ে ছোট ফুপু, তার বাসায় আমরা এখন এসেছি মতলবে। সো আমাদেরকে ইউ টেক আস থ্রু এবং আমাদেরকে দেখান, ঘুরান, বুঝান। ওয়েল, এটা আসলে আমার অনেক স্মৃতি বিজড়িত, কারণ আমি তো চাঁদপুর থেকে বড় হই এবং আমি এখানেও স্কুলে পড়তাম, ম্যাট্রিকুলেশন চাঁদপুরে হয়, কিন্তু আমি ইউজ টু যে আমি এই পুকুর বাড়িতে আসি। হ্যাঁ, তখন এটা এত ডেভেলপ ছিল না, এখন আমি গাড়ি করে একদম ওনাদের ডোরগোড়ায় এসেছি। কিন্তু আগে এটা আমার অনেক, মানে আমি ছোট থাকতে আমাকে অনেক স্ট্রাগল মনে হইতো যে পুকুর বাড়ি এত স্ট্রাগল, কিন্তু প্রাণের টানে, মায়ার টানে আমি এখানে এসেছি অনেক। কিন্তু আমার ফুপু অনেক আমাকে এত আদর করতো যে আমি এটা যত কষ্টই হোক আমি আসতাম। চলুন আমরা ফুপুর সাথে মিট করবো, আমার নানু। তো আমরা চলুন যাই ভিতরের দিকে। তো ওনার আসলে কয় ছেলে মেয়ে? ওনার ছেলে মেয়ে হলো যে 2 ছেলে, 6 মেয়ে। 6 মেয়ে। তো চলেন আমরা, ওই যে ওইখানে মাহফুজ মামাকে দেখা যাচ্ছে, ওনার সবচেয়ে বড় ছেলে। মাহফুজ মামা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছো? হ্যাঁ, আপনাদের বাসায় চলে আসলাম সাজু মামা সহ। সো আমাদের এই পার্টিকুলার ভিডিওটা আমাদের টোটাল ফ্যামিলির অনেকেই দেখবে এবং ইউটিউবে এটা থাকবে, যুগ যুগ ধরে দেখবে। আমরা আজকে আসছি নানুর সাথে দেখা করতে, কারণ উনি একমাত্র 5 ভাই বোনের মধ্যে বেঁচে আছেন, আল্লাহর রহমত। এবং আপনাদের এই যে বাসাটা, যেখানে সবাই ওনারা ছোটোবেলায় আসতো, খেলতো, আপনার সবচেয়ে সুন্দর বাসাটা আমরা অলরেডি দেখছি, সেটা হচ্ছে আপনাদের ওই জায়গায় যে ব্লু কালারের বাসাটা, ওইটা অলরেডি আমরা সবাই দেখলাম। এখন আপনার এই বাসাটা দেখবো এবং আপনাদের সবার সাথে পরিচয় হবো। মামা, টেক আস থ্রু, দুজন মিলে আমাদেরকে একটু পরিচয় করান। তো এই বাসাটা কত পুরনো? এটা হচ্ছে আমাদের মতলব চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা, মতলব পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, বাইশপুর গ্রাম, দক্ষিণ বাইশপুর পড়ছে। ওখানে আমাদের বাপদাদার অনেক পুরনো ভিটা, আমার মনে হয় যে কত 70 বছর বাইরে আগের ভিটা, বাপদাদার ভিটা। ওখানেই আমরা এখন পুরনো ভিটাতে বাড়িতে আছি। আমরা আসলে প্রকৃতপক্ষে আব্বা চাকরি করতো চিটাং স্টিল মিলে,
Okay. ওখানে আমরা বড় হয়েছি। তো আব্বা রিটায়ারমেন্টের পরে আমরা বাড়িতে আসছি আর কি। সো আপনারাও চিটাগাঙে থাকতেন একটা স্টেজে? থাকতাম, ওখানে বড় হয়েছি, ওখানে জন্ম আমাদের, ওখানে বড় হয়েছি। চিটাগাংয়ের স্টিল মিল, Steel mill. পতেঙ্গা স্টিল মিল। সো এই নানা ছিল বাংলাদেশ ব্যাংকে আমার নানা, আর ওনার যে ছোট ভাই না আপনার ফুপুর আপনার যে ফুপা উনি ছিলেন স্টিল মিলে। স্টিল মিলে ছিলেন, উনি ছিলেন বাংলাদেশ নেভিতে। আর আমার যে বড় চাচা ইভেন উনিও স্টিল মিলে ছিলেন। রাইট। আর যে ছোট চাচা তখন ওখানে ছিলেন না আর কি, ছোট ঢাকা ছিলেন। মামা বলেন, গল্পটা শুনি। আচ্ছা, গল্পটা হলো যে আব্বা যখন প্রথম চাকরি পেলেন, সেটা না, আব্বা যখন মানে চিটাগাংয়ে বাসাটা পেলেন, তখন আব্বা আমাদেরকে ফ্যামিলি সহ নিয়ে আসলেন। তার আগে আমরা গ্রামের বাড়ি চাঁদপুরেই ছিলাম। ওখান থেকে আব্বা নিয়ে আসলো আমাদেরকে, এবং এখানে এই যে পাশাপাশি এখানে দুইটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংগুলি এখন পরিত্যক্ত, এই জন্য কোথাও ভেঙে ফেলছে। এই বিল্ডিংয়ে ছিলাম, কিন্তু পরবর্তীতে উনি যখন মানে আরও পদোন্নতি হলো, তখন আব্বা ওই দিকে ডি টাইপের একটা বাসা ছিল, আমরা যেটার দিকে যাচ্ছি। তো এখানে আমার ছোটোবেলা কাটে, কারণ আমার অনেক বন্ধুবান্ধব ছিল। আমি তখন 5 বছর বয়সে এখানে, এবং আব্বা আমাকে মানে মা মারা যায় 5 বছর বয়সে। তখন আমি এদিকেরই প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, কিন্তু মাঝে মধ্যে আবার বাড়িতে গিয়ে প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলি করি, দুটোই একসাথে চলতেছে, দুটোই একসাথে চলে আর কি। তা তখনকার দিনে এত সমস্যা ছিল না। আমি চিটাং থেকে গেলাম, তো আমার দেশের বাড়িতে ওরা অ্যাকসেপ্ট করতো যে চিটাং থেকে আসছে, সো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তখন এইভাবে আসতাম। আলটিমেটলি আমি এখানে ক্লাস 7-এ পরে 8-এ যখন 71 সাল আমি এই বাসাতে ছিলাম, এই যে আমার সামনের বাসাটা। হ্যাঁ, 71 সালে যখন স্বাধীনতার যুদ্ধ হলো, এখানে আমি আমার বাবা তখন এই ডি টাইপের, তখন আমার বোন আমার সাথে ছিল, আমার বড় ভাই মেজো ভাই ছিল, বড় ভাই ছিল, আমরা সবাই মিলে এখানে এই বাসাতে ছিলাম। এবং ওই সময় পুরা 9 মাস আমরা এখানে। আচ্ছা, পুরা 9 মাস এখানে। তারপরে এখানে আমি একদিন ওই যে জেটিতে বা এখানে গোলাগুলি হলো, আমি একদিন না বলে বাবাকে আমি গেলাম দেখতে, এই জন্য বাবা আমাকে সাংঘাতিক একটা শাস্তি দিল যে কেন না বলে গেলাম, এরকম সিরিয়াস একটা ইয়ে। এবং এখানে ব্ল্যাক আউট চলতেছিল, এই জানলাগুলি সবগুলি আমরা কালো ইয়ে দিয়ে ইয়ে করছিলাম। এই যে এই বিল্ডিংটা, কোনটা? এই যে সোজা বিল্ডিংটা? এই সোজা বিল্ডিংটাতে ছিলাম। এখন এইসব বিল্ডিং অ্যাবান্ডন হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে এদিকে দরজাগুলি নষ্ট, নষ্ট। এই যে বারান্দাটাতে, এই বারান্দাতে অনেক সময় আমরা আমার ফ্রেন্ড সহ, ওই যে ওই বিল্ডিংয়ে আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড সহ ওই 3তলা 4তলা একটা, 4তলা না 3তলা একটা ফ্রেন্ড ছিল, এদের সাথে মিলাই এদিকে আমরা। আপনারা কি এই নিচে ফ্লোরে থাকতেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকতেও পারি। হ্যাঁ চলেন, আমি ঢুকতেও পারি। এই বাসাটায় আপনারা থাকতেন? তো এখানেই আম্মা ছিল, আপনি ছিলেন, বড় মামা ছিল, মেজো মামা ছিল, পরবর্তী একেবারে 71 পর্যন্ত। তবে ওই যে আমার মা মারা গেছে, কিন্তু ওই যে যেই জায়গাটা আমি আগে দেখাই, হ্যাঁ ওই বিল্ডিং এ, ওই বিল্ডিং এ। এখন এটা অ্যাবান্ডন। এই যে এখানে আমার স্পষ্ট মনে আছে, এখানে আমি থাকতাম, আপা থাকতো, আমার ছোট তো। আম্মা এখানে থাকতো? হ্যাঁ, এই যে এখানে থাকতো। তখন আম্মার বয়স কত ছিল? বয়স কত হবে আমার? তো 7, আপনার 5? না, 5 তো মা মারা গেছে তখন। এখানে আমি যখন 9-এ পড়ি, 9-এ পড়ি, তাহলে কত হতে পারে? 9-এ পড়ি, ওই তো 14-15, 14-15, ওনার আমার 17 বছর বয়সে আমরা এখানে। তখন আমার বিয়ে হয়নি? না না, প্রশ্নই আসে না। আচ্ছা, তারপরে এদিকে থাকতো এই যে রুমটা, এই রুমটা থাকতো আব্বা আম্মা। এখানে নানু থাকতো? কোন আম্মা? আপনার সেকেন্ড মা? সেকেন্ড মা এখানে থাকতো তো। কিন্তু পানিহীন থেকে বা মা বুজ্জু আমাদের মা। কিন্তু পরবর্তীতে ওরাও বেশি দিন টিকে নাই। আমার মানে ওটা একটা বিপর্যস্ত। তারপরে আমার যে নতুন মা আসলো, শেষ হয় এখানে আনটিল মানে রিটায়ারমেন্ট, বিফোর রিটায়ারমেন্ট যখন বাড়ি করলো এখানেই ছিল।
এখানে ছিল, এই জায়গাটাতে ছিল তারা। এই জায়গাটা ছিল। তো এইখানে বেসিক্যালি রুনা আন্টি, জহির মামা, মনির মামা, আমরা সবাই হয়েছে। হ্যাঁ, এবং এখানে আপনারা তখন ছিলেন না, আপনারা বিভিন্ন জায়গায় মুভ করছেন, আম্মার বিয়ে হয়ে গেছে। কিন্তু ইন্তেকা মামা, বুজ্জু মামা, নাজরিন আন্টি তারা তখন চাঁদপুরে, না তারা চাঁদপুরে না, তারা হয়েছে ওখানে, ওই ওই বাসায়। ওই বাসায়। আর তারা কি এখানে থাকছে? এখানে থাকছে, এখানে থাকছে, আমাদের সাথে সাথেই ছিল। সবাই ছিল। তারপরে যেটা ছিল ওটা ছিল সার্ভেন্ট কোয়ার্টার। হুম, হ্যাঁ, সার্ভেন্ট কোয়ার্টার আমার মনে আছে এখনো। আমরা এই যে লাউ, তারপরে কিছু কিছু জিনিস এগুলি আছে না বাগানের মতো, হ্যাঁ, এখানে আমরা এই ঢেঁড়স মেরস এগুলি অনেক সময় করতাম শখের বসে। হ্যাঁ, আর এই যে ছিল পাকঘর, হুম, ওই যে বেসিন টেসিন এগুলি যাই আছে, পাকঘর ছিল। এটা এখন টোটালি অ্যাবান্ডন হয়ে আছে। আর এটা কি ছিল? এটাও ছিল একটা রুম। হুম, এই রুমটা ছিল আমার দুই ভাই আছে না, হ্যাঁ, ওই দুই ভাই আছে। বড় মামা, মেজু মামা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাইতেছো? তোমার দাদার বাসা ছিল এটা। এখানে বড় হয়েছে ওনারা, তোমার মতো বয়সে ওনারা এখানে ছিল। আর এটা ছিল, এটা কোন জায়গাটা? এটা কেয়ারফুল, অন্ধকার আছে, এটা সিঁড়ির দিকে যাওয়ার একটা আছে। সিঁড়ির দিকে যাওয়ার রাস্তা। সো বেসিক্যালি, আরেকটা আছে টয়লেট। হুম, টয়লেটটা আছে সিস্টেম, তখন সিস্টেম ছিল সিকোলা। হুম, এটা তো দেখালাম ইয়ে পাকঘর। টয়লেট। এটা আরেকটা রুম না? এটা আরেকটা, এটা হলো সার্ভেন্ট রুম। সার্ভেন্ট রুম। এখানে আমার বড় চাচাও আয়সা থাকতো, থাকতো, মানে কি এখানে পড়ালেখা করতো। পড়ালেখা করতে। এবং চাকরি জীবনে প্রথম চাকরি জীবন ফিরা এই যে তার মানে মিঠুর হ্যাঁ, বাবা এখানে ছিল। তার মানে এই রেলিং ধরে আপনি অনেক খেলছেন। হ্যাঁ, এগুলি আমার সব মুখস্থ ছিল কোনটা কোথায়। এটা আমার মুখস্থ ছিল কোনটা কোথায়। এখন দেখো এটা মিনিমাম মনে করো যে 1400-1500 স্কোয়ার ফিট, আরো বেশি হবে। হ্যাঁ, সো আমি এই রুমটাই আমার মনে আছে, আমি থাকতাম আর আপা থাকতো। ফর মাই ভেরি ওন ইন্টারেস্ট, দিস ইজ ওয়ার আম্মা থাকতো, হ্যাঁ, আমার মা থাকতো। রাইট। এটা তো আমার ইভারেও দেখানো লাগবে, আপুরও দেখানো লাগবে। এটা আমরা এই জীবনে দেখবো কোনোদিন চিন্তা করিনি। এই কিন্তু এটা গল্প শুনছি অনেক। ওই কলোনির মাঠে খেলতো। এবং তোমার আম্মা হুম, আর আমরা ছিলাম পিটাপিটি এই যে 2 বছরে। হুম, কিন্তু আমি ছেলে হওয়ার কারণে হুম, মনে করো যে বড় বোন আর ছোট ভাই এরকম একটা ইয়ে ছিল। হুম, বুঝছি। আমার একটু আদর করতো। বড় ভাইদের কাছে তো তেমন একটা ইয়ে না, কিন্তু আমাকে যে আদর করতো এটা তো আমি টের পাই সবসময়। এবং আমার বিরুদ্ধে নালিশও ছিল, নালিশ ছিল না তা না। হ্যাঁ, কাছাকাছি বয়স হওয়ার কারণে আমার আর আমার বোনের যে অবস্থা, আপু আর আমি। মেবি তোমার এই প্রাত্যহিক ঘটনাগুলি তো আর জানি না, ডেইলি বেসিস। বাট এইজ ডিফারেন্সে যেই ইয়েটা এরকম সেম আপনাদের ছিল। তাহলে এইখানে মোটামুটি এখন আর কেউ থাকে না। এখন না, এখন এটা পুরো অ্যাবান্ডন। এগুলি পুরানো বিল্ডিংগুলি মোটামুটি অ্যাবান্ডন। এই যে আমার, আসো একটু ঘুরে দেখাই। হ্যাঁ, শিওর। এই যে আমার আরেক ফ্রেন্ড ছিল, এখন নরসিং। হুম, এই যে ক 1 ভবন 1 থেকে 8। Very glad to see this. Very glad to see this. এই যে শোনো। So basically আমার আম্মা সে এখানেই বড় হয়েছেন। থ্যাঙ্কফুল টু সাজু মামা যে আমরা আজকে এখানে আসছি এবং এটা দেখলাম। ফ্রেন্ড থাকতো। আমরা যখনই এই যে স্বাধীনতার সময় হ্যাঁ। আমাদের করার কিছু নাই তো, হ্যাঁ, এখানে তাস খেলা, মানে ওই যে সিগারেটের প্যাকেটে, হ্যাঁ, তাস, তারপরে মার্বেল খেলা, যা কিছু আছে এখানেই ঘটতো আর কি। সিঁড়ির ভিতরে আমরা এগুলি করতাম। এই বিল্ডিংও এবার না, তাহলে এগুলো কিছু করে না কেন আমি জানি আজ না। থেকে 50-52 বছর আগে। হ্যাঁ, না, এগুলি করবে, আমি নতুন সাইডটা দেখাও করবো। ওইগুলো গ্র্যাজুয়ালি ধরবে হয়তো বা। ধরতে হবে তো। হুম, এটা এইভাবে ফেলিয়ে রেখে পাবো, লাভ নেই। আর ঝুঁকিপূর্ণ তো বিল্ডিংগুলো এখন থাকার জন্য।
আচ্ছা, এখন যেটা দেখাবো, যে তুমি জানো যে আমার বড় ভাই স্কাউটিং করতো। ইয়েস, আমিও করতাম। হ্যাঁ, তুমি করতো। তো আমার বড় ভাই একটা ভাইটাল পজিশনে ছিল স্কাউটিং এ, এই মানে বাংলাদেশ ব্যাংক স্কাউটিং এ স্বাধীনতার পরে। সেই স্টেট ব্যাংক কলোনি স্কাউট গ্রুপ এখানে যেমন ওনারা মিটিং টিটিং করতো, সব কিছু করতো, ওদের ক্যাম্প ফায়ার যা কিছু আছে এখানে করতো। পরবর্তীতে এগুলি বিভিন্ন স্কুলে ওনারা দেখাইতো বা ইয়ে করতো। এবং বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউটটা ছিল খুবই প্রসিদ্ধ, কারণ এটা সাবসিডাইজ বাই বাংলাদেশ ব্যাংক, তারপরে সাবসিডাইজ বাই কমিউনিটি। দাদা ভালো বলতে পারবে যে এটা কি, এটা ম্যানেজমেন্ট ইয়েগুলি কী ছিল। রাইট। তো এটা ছিল পরবর্তীতে, এরকম ছিল না, কিন্তু এটা পরবর্তীতে হয়েছে। তুমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা ওরকম ডিলাপেটেড কিছু না। হ্যাঁ জি। এটা গেল, এইটাতে আমার পদচারণা খুব কম, আমার বড় ভাইয়েরই পদচারণা। এবং উনি ভালো মতোই করছেন। হ্যাঁ, উনি ভালো মতো, উনি স্পোর্টসম্যান ছিলেন এক কথা। উনি আজকে যেটা দেখলাম ওনার অসুস্থতা, কিন্তু উনি এককালে স্পোর্টসম্যান, হাফ প্যান্ট পরা র্যাকেট খেলতো, ব্যাডমিন্টন খেলতো। তারপরে আরও অনেক কিছুই ছিল ওনার গুণাবলী আর কি। আর আমি ছিলাম ওই যে স্বাধীনতার পরে, তো আমার যেই বয়স, আমি না এধার না ওধার, মানে না ঘরকা না ঘাটকা, এরকম একটা অবস্থা ছিল। তারপরে আল্লাহর রহমতে যতটুকু আগানো হতে পেরেছি। এগুলি কিন্তু আমাদের ওই সময় ছিল না, এগুলি পরবর্তীতে মডার্ন বিল্ডিং। হ্যাঁ, মডার্ন বিল্ডিং, এগুলি পরবর্তীতে হয়েছে, স্বাধীনতার পরে হয়েছে। আর বাম পাশেরটা স্বাধীনতার আগে। সো বেসিক্যালি এই সেই কলোনি যেখানে আমি প্রচুর গল্প শুনছি যে কলোনির লোকজন আসতো, খেলতেন আপনারা, কলোনির পরিবেশ অনেক সুন্দর ছিল, এটা কেউ বিশ্বাসই করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর হওয়ার কারণে এই কলোনিতে থাকা গেছে, এবং যে পরিবেশে আমরা বড় হয়েছি সেটা চিন্তাই করা যায় না, এগুলো আমি শুনতাম। হ্যাঁ হ্যাঁ। এটা অনেক পুরনো একটা বাসা, 1982 সালের। তো আমরা আছি এখানে আসছি, এটা চাঁদপুরের কোথায়, কেন আমরা এই বাসায় আসলাম, এবং এ নিয়ে ডিটেলস আমাদের সাথে সাজু মামা আছেন। সাজু মামা, থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম অ্যাগেইন। আমাদের এই চিটাগাং চাঁদপুরের ইমোশনাল যে ট্রিপ, সেই ট্রিপের আজকে আমরা আরেকটা লোকেশনে। আমরা এই বাসাটায় আমি ছোটোবেলায় আম্মা সহ আসছি, আপনারা অনেক আসছেন। এটা চাঁদপুরের আরেকটা লোকেশনে। তো এই লোকেশনটা সম্পর্কে, বাসাটা সম্পর্কে একটা ভূমিকা দেন, যে কোত্থেকে এই বাসা আসলো, কোন লোকেশনে আছে, একটু বলেন আমাদের। এটা আমার বড় চাচার বাসা, এবং উনি যখন আগে চিটাগাঙে চাকরি করতেন, উনি কাস্টমের চাকরিও করতেন, কিন্তু কাস্টমের চাকরি ভালো লাগে নাই বিকজ অফ সাম রিজন। এবং তারপরে উনি চিটাগাং স্টিল মিলেও ছিলেন, ওখানে চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন, কিন্তু উনি চিটাগাং থেকে তার চাঁদপুরের কাছাকাছি কোনো মানে অফিসে যদি কাজ করতে পারেন তাহলে ভালোই। এই জন্য উনি চাঁদপুরের একটা জুট মিলের মানে চিফ অ্যাকাউন্টেন্ট হয়ে আসে। এবং এই বাসাটা অ্যাকচুয়ালি ওনার প্রথম এই জায়গাটা কিনে, এটা একটা পুকুরের মতো ছিল। তারপরে এই বাসাটাতেই উনি অ্যাকচুয়ালি ওনার স্ট্রাকচারটা করে, এবং এই স্ট্রাকচারটা আগের মতোই আছে। এটা উনি পুকুরের মতো ছিল কোন সালের দিকে হবে এটা? এটা সাল হবে আনুমানিক আমার মনে হয় যেটা 75, 76। 76। এই বিল্ডিংটা হয় 1982-তে। হ্যাঁ, এরকমই একটা। রাইট। আমরা কি তাহলে ভিতরে গিয়ে একটু দেখবো? হ্যাঁ, শিওর, প্লিজ। সো এটা হচ্ছে অ্যাপ্রোচিং। হ্যাঁ, এটা ছিল অ্যাকচুয়ালি প্রথম ওনার যে জিনের একটা ঘর, সেমি পাক্কা বলতে পারেন। হ্যাঁ, এবং এই সেমি পাক্কা হাউসটাতে ওনার প্রথম মানে ওনার ফ্যামিলি ছিলেন। ওখানে চাচি, তারপর চাচাতো ভাই বোনেরা ছিল। এখান থেকে ওরা স্কুল পড়ে। তো আমার মনে আছে এখনো। তারপরে এটা যে ড্রয়িং রুম, আগে এটা ড্রয়িং রুম এরকম ছিল না, তখন মোস্টলি ফ্যামিলি একটা এনভায়রনমেন্ট ছিল। বাট রিসেন্টলি এটাতে ওনারা কিছু
কিছু এই পুরান বাড়িটা কিছুটা চেঞ্জ। এই যে এখানে একটা খাট দেখতে পাচ্ছেন, এটা তো ছিল, আমি আমার মনে আছে আমার চাচা চাচি থাকতো। তারপরে এখানে এখন এটা অ্যাকচুয়ালি ওনাদের কেউ থাকে না, ওই যে ঢাকা থেকে ওনাদের ছেলে মেয়েরা সবাই থাকে। যখন ওনারা আসে এখানে থাকে, আমার গ্রামের বাড়িতেও যায়। সো আমি একটু ফর দা মানে সবার অ্যাওয়ারনেসের জন্য, নানা ছিলেন সবচেয়ে বড়, তার মেজো ভাই ছিলেন এই চাচা, আপনি যাকে রেফার করতেছেন যে নানার বাসা এটা, আর তার চেয়ে ছোট আরেক ভাই ছিল। এবং আমরা যে আমাদের ভিডিও মাঝখান দিয়ে দেখলাম, আমরা যে মেইন ভিটার যে টোটাল কাভারেজটা দিলাম, যেখানে সব কিছু আমরা এক্সপ্লেন করলাম, সেখানে মিঠু মামাদের যে বাসাটা দেখালাম, তাদের এখানেই আসলে বড় হওয়া, এবং মেইন গ্রামের যে ভিটা বাড়ি সেটার থেকে বাহিরের শহরের এই লোকেশনেই ওনাদের থাকা মেইনলি। এবং ভিটা বাড়িতে যেই স্ট্রাকচারটা দেখা গেল, হ্যাঁ, সেটা রিসেন্টলি ওনারা ওই জায়গাটা, আগের একটা ঘর ছিল, পুরানো ঘর, কেউ থাকতো না, ওটাকে ওনারা ডেভেলপ করছে এখন। এই যে গ্রামের বাড়িতে একটা নাইস একটা স্ট্রাকচার থাকলে, কারণ ভাই বোন এরা ডাক্তার, কেউ অস্ট্রেলিয়া, কেউ বিভিন্ন জায়গায় থাকে, সো তারা মনে করলো যে গ্রামের বাড়িটাকে ইমপ্রুভ করা দরকার। কিন্তু এটা ওনাদের ফিউচার একটা প্রোগ্রাম, এটাকে পরবর্তীতে ওনারা একটা নাইস শেপ দিবে। রাইট। এবং ওনাদের ফ্যামিলিতে যারা যারা আছেন হচ্ছে মিঠু মামা, বাবু মামা, মিতা আন্টি, কণা আন্টি, অনু আন্টি, এই হচ্ছে ওনারা 5 জন। এবং তারা এখন বিভিন্ন প্রফেশনে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, সে ডিটেলসে না যাই, বাট দিস ইজ দ্য হাউস দে ওয়ার। তারা বড় হয়েছেন, থাকছেন, থেকেছেন, এবং বিভিন্ন সময় এখান থেকেই বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়া, দেশে বিদেশে যাওয়া এবং পড়াশোনা করা। এবং 2025-এ এই বাসা লুকস লাইক দিস। ফার্দার টু দিস, মামা আপনি এক্সপ্লেন করার আগে আমি একটু বলি, আমি যখন ছোটোবেলায় আসছিলাম এবং ওই ছোটো বাচ্চাটার সমান ছিলাম, মিঠু মামা ছেলে, তখন এখানে একটা ছোট খাট ছিল, এখানে একটা টেলিভিশন ছিল, এবং আমি খাটে বসে এখানে টেলিভিশন দেখতাম। এবং এইখান থেকে ঢুকার পরে এই জায়গায় একটা সেই পুরোনো দিনের ফোন ছিল, যেই টেলিফোনটা নিয়ে আমরা খেলতাম, এবং এদিক দিয়ে একটা খালি জায়গা ছিল, সেই জায়গাটায় আমরা বেরোতে পারতাম, এই সাইডটা একটা খালি জায়গা ছিল। তো আমার সেই মানে আজকে থেকে 30-35 বছর আগের গল্প সেটা। যাক মামা, তারপরে লেটস কন্টিনিউ উইথ আওয়ার যে বাসাটার। কিচেন, তারপর ওইদিকে যাওয়ার জন্য একটা রাস্তা, রাইট, এবং একটা ওল্ড কিচেন যেটা আগে ছিল, এখানে একটা বাগানের মতো। জি, তো এই ছিল অ্যাকচুয়ালি এই বাসাটার অ্যাকচুয়াল লুকটা। হ্যাঁ, সো এখন এটা ওদিকে একটা এক্সপান্ড হয়েছে, এবং ওইখানে মনে হয় ড্রয়িং রুমটা আগেও ছিল, ওখানে কোনার ড্রয়িং রুমটা ছিল, কিন্তু ওই এক্সটেনশন আরো যে পিছনে করেছে, হ্যাঁ, ওইগুলি ছিল না। Right. ওগুলি মিঠু পরবর্তীতে ফ্যামিলি যখন হলো, ওরও প্রয়োজন হলো, তখন এটাকে এক্সটেনশন করা হলো। আমাদের এই পুরনো যে বাসাটা, যেটার নাম প্রান্তিক, রাইট, প্রান্তিক 1982-তে এই বাসাটা হয়েছে, এবং সেই বাসাটার একটা নট রিভিউ, হ্যাঁ, এখন একটু শোইং ইউ যে বাসাটা এখন দেখতে কেমন। কালকে এই বাসাটা এইভাবে থাকে কিনা ওই জন্য, বাট যারা এই বাসায় ছিল, বাবু মামা, মিতা আন্টি, অনু আন্টি, কণা আন্টি, মিঠু মামা, ফর ইউ অ্যান্ড ইউর জেনারেশনস, এই ভিডিওটা রয়ে গেল টু সি যে আসলে এই বাসাটা কেমন ছিল, কি এনভায়রনমেন্টে আপনারা ছিলেন, আপনাদের যে বিলঙ্গিং সেটা কোথায় ছিল। সো আমরা একটু বাইরে আসি। এবং এখানে সেই ড্রয়িং রুম, এবং এই সেই বাসার যে বাসাকে আসলে আঁকড়ে ধরে রাখলেন, এত বছর যে রাখলেন, সে হচ্ছে আমাদের এই নানু, এই সেই নানু যার এই বাসা, আমার সেই নানার ভাই, সেই সময়কার এডুকেটেড একজন মহিলা, যাকে দেখতে বিভিন্ন জায়গা থেকে লোক আসতো যে এত শিক্ষিত মহিলা, রাইট? সো এই সেই নানু। নানু, আপনি কেমন আছেন? আমি একটু নানুর কাছ থেকে একটা ভিডিও নেই। তো নানু, আমাদেরকে একটু বলেন এই বাসাটা কোন সালে বানানো শুরু হয়? 1982 সালে। এবং সেই সময় যখন পয়লা বৈশাখে,
এবং সেই বাসা যখন বানানো শুরু হয় তখন তো আপনার অলরেডি বিবাহ হয়ে গেছে, আপনি এই বাড়ির বউ নাকি না? আমি শাশুড়ি, আমার শাশুড়ি কাঁঠালি নিরামিষ করে আমরা নিয়ে আসি আমার সাথে। আচ্ছা তখন আমরা সবাই বসে আনন্দ করে উদযাপন করি এই বাসার প্রথম দিন। আচ্ছা, এবং তারপরে এই বাসায় থাকা শুরু করেন কি 1982 সাল থেকেই? 82 সাল থেকে আমরা এখানে থাকা শুরু করি। এবং আপনার প্রথম যে মিঠু মামা আপনার বড় ছেলে, সে কোন সালে হয়? সে হয় 1966 সনের 17 এপ্রিল। 66 সনের, তাহলে ওনার জন্মের অনেক পরেই বাসা হয়। অনেক পরে। আচ্ছা, তো এই বাসা পরে মেট্রিক পরীক্ষা দিয়ে আসে যখন তখন এই বাসায়। এই বাসায়, এবং এই বাসায় কি আপনার কোনো ছেলেমেয়ের জন্ম হয় না? না, সবাই আগেই জন্ম হয়ে যায়, এবং ওনারা এখানে বড় হয়, এখান থেকে বিভিন্ন জায়গায় যায়, পড়াশোনা করে, রাইট? তা আপনার এখন কলেজে ছোট ছেলে কুমিল্লা ক্যাট কলেজে পড়ে, আর ছোট মেয়ে মহসিন গার্লস কলেজে পড়ে, মেজো মেয়ে ভাই কলেজে পড়ে, বড় মেয়ে কলেজে পড়ে, মিঠু কলেজে পড়ে। বাহ, এখন আজকে সেই 82 সাল থেকে 2025 সাল, এই যে প্রায় 40, 45 বা 46 বছর চলে গেল, এই বাসায় আপনি আছেন, আপনার কেমন লাগে? আমার বাসা যদিও টিনের ঘর, ছোট ঘর, আমার সময় টিনের ঘর দেখার জন্য মানুষ আসতো, এত সুন্দর টিনের ঘর। জি। আর এখন সবাই বলে যে তুমি টিনের ঘরটা কেন রেখেছে এত সুন্দর জায়গার মধ্যে? আমি বলি যে টিনের ঘর আমার কাছে খুব ভালো লাগে, আচ্ছা, এই জন্য ওটা চেঞ্জ করি না। না ঠিক আছে, এটার সাথে আপনার অনেক স্মৃতি আছে, আপনার ভালো লাগার জায়গা এটা। তো এখন এই যে যারা আপনার এই ভিডিওটা দেখতেছেন, এবং স্পেশালি আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের ভাই বোনেরা, বা বিভিন্ন আপনার ছেলেমেয়েরা, আমার বোনের ছেলেমেয়েরা একসাথে 40-50 জন আসে, আনন্দ করে দেখে আমার এই বাসায় ঘুরে, তো তাদের সবার সম্পর্কে আপনি কিছু একটা বলেন। ওরা সবাই খুব মিসড যে আপনি এই বাসায় এখনো আছেন, আপনার বাসাটা ধরে রেখেছেন, বাসাটা ছাড়ছেন না। এটা একটা ঐতিহ্য এবং এটা একটা ভালো দিক, কারণ অনেকে তো থাকে না, ছেলে মেয়ের সঙ্গে টাকা থাকে, সঙ্গে থাকে কি না থাকে। আমি তো একটা ছোট্ট শহরে আছি, আমার কাছে আমার চাঁদপুর শহরে সব আপনার শুধু আমার প্রিয় না, আমার ভাসুরের একটা ছেলে আছে, তার নাম সাজু। সে ও মানে এই চাঁদপুর ছাড়ে না, ও সময় পেলেই চাঁদপুরে। ইউ রেফারিং সাজু মামা, রাইট? সাজু মামাকে বলতেছেন। আচ্ছা, এখন আমাকে বলেন আপনার পড়াশোনা কতদূর ছিল? আমাদের সময় আমরা তো ইংলিশ মিডিয়াম ছিল, গ্রাজুয়েট। 1963 সালে আমি রেগুলার গেলে দিচ্ছিলাম। ফিলাপের দিন আমার প্রিন্সিপাল আমাকে বলছে, আমার প্রথম বড় মেয়ে হয় 64 সালে, 2 ডিসেম্বর, বলছে তুমি পরীক্ষা দিতে দিবে না। আমার স্বামীকে বলে যে কেন পরীক্ষা দেওয়ান, ওকে যে একটু পড়াবেন, ওর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, ওর ফর্ম ফিল আপ করতে দেবো না। এই দেবো না বলা থাকাতে দিতে পারি নাই, আজ দিই কাল দিই, কিন্তু পরে 72 সালে পরীক্ষা দিয়ে একমাত্র আমি ইউনিভার্সিটিতে পাস করি। আচ্ছা, সেই 1966-তে? 66 সালে ক্যান্ডিডেট পরীক্ষা দিলাম 1972 সালে। 72 সালে? হ্যাঁ, তাও আমি একাই। আবার ইন্টারমিডিয়েটও পাস করলাম ইংলিশে, শুধু আমি আর এই সমস্ত ছাত্র সব ফেল করছি। হ্যাঁ, 10 নম্বর গ্রেড দিতে সবাই, একমাত্র আমার লাগে না। আপনার গ্রেস লাগে না, তার মানে আপনি ভালো স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, পরবর্তী সময় কি আপনি কোথাও চাকরি করেন? চাকরি করছিলাম জি। একটা প্রজেক্টের ডাইরেক্টর হিসাবে, কিন্তু ঢাকা যেতে হয় কনফারেন্সে, হ্যাঁ। বিদেশে যেতে হয়। আমার হাজব্যান্ড বলল যে আমি আমার বউকে বিয়ে করেছি, শুধু বউর হাতে রান্না তার ভাত বাড়বে, আমি খাবো, আমি চাকরি করতে দিব না। রেজিগনেশন লেটার সাবমিট করে দিল, সেটাও। আচ্ছা, যাই হোক, সেটা তো ভালোবাসা থেকে বলছে এবং আপনি ভালোবাসা রাখছেন। তারপর বলছে যে ঘরে বসে কোনো রোজগার করো, তখন এই টিউশন হলো ক্যাডেট কোচিং। হ্যাঁ, ক্যাডেট কোচিং করতে করতে দেখলাম যে এখন এই ছেলেরা যারা টিকে না টিকে, তারা আবার বলে যে আমরা ইন্টারমিডিয়েট করবো, আবার ডিগ্রি করবো। ইংলিশ এখন এমএ যারা পড়তো তাদের ইংলিশ পড়তাম, গ্রাজুয়েট যারা ছিল বিয়ে করতো তাদেরও পড়তাম। আস্তে আস্তে চাঁদপুরে এই স্বনামধন্য নিয়ে যাই,
কুমিল্লা থেকে ছাত্র আসে, ফরিদগঞ্জ থেকে ছাত্র আসে, নানা জায়গা থেকে এই ক্যাডেট কোচিং শুরু করে। এটা অনেক বছর পর্যন্ত করলাম, প্রায় 10-15 বছর পর্যন্ত করলাম। তা এখন তো না, টোটালি অলরেডি এইজেড ওম্যান। আই হ্যাভ টোটালি ইনভ্যালিড। না, এখনো অনেক কিছু বাকি আছে। তো যাই হোক নানু, ধন্যবাদ। চাচির সম্বন্ধে আমি একটু বলতে চাই। চাচি আসলে যেহেতু আমার মা ছিল না, 5 বছর বয়সে মা মারা যায়। তখন তারপর থেকে মানে আমি একটু ইমোশনাল। চাচি আমাদেরকে মোটামুটি খুব স্নেহ, বিশেষ করে আমাদের 4 ভাই বোন, তার মধ্যে আমি একজন। ওকে বেশি কথা ছিল, কোনো কথা চলতো না, এত কথা বলতো না, অসহায়ের মতো থাকতে, খাওয়ার কথা বলতো না, সবার কোনো চাহিদাই হচ্ছিল না। তো যেটা বলার আর কি, যে আমি আসলে চাঁদপুর আসলেই আমি চেষ্টা করি ওনার সাথে দেখা, এবং এখন হচ্ছে যে মানে এই প্রিয় লোকগুলি একসময় চলে যাবে, এটা চিন্তাই করতে পারি। আমার বাসা দেখে মাছ ভাজি করে নিজে খাইছে, আমারে খাওয়াই দিয়ে গেছে। তাকে আমরা দেখা করতে করে গেল না আমরা তো মনা মানে হচ্ছে যে আমেরিকায় থাকে যে মামা। আচ্ছা, ওনার সাথে কথা হয়, উনি তো আবার ইয়েতে আসতে চায়, চাঁদপুরে আসতে চায়। আশোক থেকে। আচ্ছা নানু, ধন্যবাদ আপনার এই আমাদেরকে সময় দেওয়ার জন্য, কঠিন কঠিন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ নানু। এবং এই ভিডিওটা সবাই দেখবে, এবং সবাই অনেক দিন এই ভিডিও দেখবে, যখনই আপনাকে দেখতে ইচ্ছা করবে ভিডিও দেখবে। এবং আমি আমার একটা অনুভূতি আপনাকে বলি, আমি তো অনেক ছোটবেলায় ওই যে আপনার পিছনে বসা ওর বয়সে এখানে আসছি আম্মার সাথে। আমার মায়ের নাম ফখরুল নাহার। তো তার সাথে জিদি ছিলাম। তো ওই ছোটবেলায় যখন আসতাম বা আসছি, তখন সবার থেকে ওনাকে ডিফারেন্ট লাগতো, ওনার কথা বলা, ওনার বিহেভিয়ার, কারণ বাকি কারোর সাথে মিলতো না। তো আমাদের কাছে লাগতো যে ঢাকার মানুষের মতো, ঢাকাতে আমরা আমাদের টিচারদেরকে যেমন দেখতাম ওরকম লাগতো, মনে হতো যে উনি তো আমাদের টিচারদের মতো। গান গাইতো, সাজিবার মধ্যে তো গান গাইতো। এখন আমি আর গানও প্র্যাকটিস মানে করি না, কিন্তু আমার মেজো ভাই সে গান টান করে, ইউটিউবে আপনার গান শুনবেন। গানের গলা সুন্দর আছে, বন্ধুরা সাথে খুব আনন্দ ছিলাম আমরা। রাইট। তো ঠিক আছে নানু, থ্যাংক ইউ। আপনার সাথে আবার কথা হবে। তো দুবেলা বাঙালির এই ইমোশনাল এপিসোডে আমরা এখন এই বাসাটার একটা আপনাদেরকে দেখালাম, নানুর সাথে কথা বললাম, হাজুমামা থেকে শুনলাম বাসাটার হিস্ট্রি সম্পর্কে। এই যে নিউ জেনারেশন যারা বিঠু আমার ছেলে, যে এই বাড়ির সামনের 50 বছর, 60 বছর, 100 বছর লুক আফটার করবে, তাদের মতো করে করবে, ভাঙবে। বাট অন দ্যাট নোট, আজকে এইখান থেকে আমরা চলে যাচ্ছি। আমরা নেক্সট যাব হচ্ছে মতলবে, যেখানে আমার যে নানারা 3 ভাই, তাদের 2 বোন ছিল, এবং তাদের ছোটো বোনের বাড়ি, তাদের ছেলে মেয়ে, তারা কেমন আছে তার উপরে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা মতলবে যাই এবং দেখি সেখানে কি হচ্ছে। চলেন আমরা একটু পরে আমরা এই বাড়িতে চলে আসছি। আব্বা বাড়িতে আসার পরে আব্বা মারা গেছেন 94-এ। ওই যে দেখা যাচ্ছে আমাদের একজন আন্টিকে। তো ওনার পরিচয়টা একটু দেন মাহফুজ মামা আমাদেরকে। আমার তৃতীয় বোন, হ্যাঁ আর কি কচি আপা। আচ্ছা, তো কচি আন্টি কেমন আছেন আপনি? ভালো আছি। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ, এবং এই বাসাটা আমরা আজকে একটু ঘুরতে আসলাম, এবং আমাদের যত রিলেটিভ যারা নাকি বিভিন্ন জায়গায়, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ আমেরিকায়, কেউ চাঁদপুরে, কেউ ঢাকায়, আমরা সবাই যেন এটা দেখতে পারে, যখন মন চায় দেখতে পারে। কারণ যদি দেখতে মনে হচ্ছে আমি একটু কচি আপাকে দেখবো বা কচি আন্টিকে দেখবো, সে যেন ভিডিওটা চালু করে দেখতে পারে, আপনার এই সুন্দর হাসিটা যেন দেখতে পারে। তো আমরা দেখি ভিতরে যাই আমরা। হ্যাঁ
আচ্ছা, আমি এর মাঝে আরেকজন Yes. করে দিতে চাই। আমার ছোট ভাই ফয়জুর রহমান। হ্যাঁ, ফয়জুর রহমান, ও ব্যাংকার। ডাক্তার হলো রচি। ও ঢাকাতে আল আরাফা ব্যাংকে চাকরি করে, আর ও এখন চাঁদপুরেই আছে। ঠিকাদারি ব্যবসা করে। হ্যাঁ, তো যাই হোক, এখন হলো যে আমরা ইউজ টু এখন, কারণ কাছাকাছি জি, আমরা আসি যাই, ওরা যায়, সো আই ফিল গ্রেট। ফ্যান্টাস্টিক। আমরা কি একটু বাসাটা দেখবো এবং শেষ পর্যন্ত আমরা নানুর সাথে গিয়ে কথা বলবো। আচ্ছা, এটা হচ্ছে কি একটা ড্রয়িং রুম, বসার রুম, এবং পিছনে একটা ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে বাসার একটা দিক, আর আরেকটা দিক হচ্ছে এই পাশে উঠান আছে, জায়গা বাড়ি আছে। এটা হলো আলাদা বাইরে। ওনার সাথে আমাদেরকে একটু ইন্ট্রোডিউস করান। মেজবোন হ্যাঁ। সেলিনা জেসমিন, মেজবোন সেলিনা জেসমিন রয় মানস মহিলা কলেজের সহকারী অধ্যাপক। তো যাদের যাদের মনের ইচ্ছা জেসমিন আন্টিকে দেখার, তারা এই ভিডিওতে দেখে নেন ওনাকে। এটা হচ্ছে আরেকটা ঘর, হ্যাঁ, থাকার ঘর, বাথরুম। এই পাশে আর ঘর আছে, হ্যাঁ, কিছু বাগান আছে, আমের বাগান টাগান পছন্দের জন্য করছে। আচ্ছা, এখানে আরেকটা আছে, ওদিকে আরেকটা আছে ঘর। বাহ, নাইস। সো এখানে বেশ কয়েকটা ফ্যামিলি থাকে, আমরাই থাকি, সবাই মিলে এখানে থাকেন। আলাদা আলাদা ঘর সবার। আর ওইদিকে চলো, এগুলো সব বিল্ডিং হবে আর কি, সব কাজ কনস্ট্রাকশন কাজ ওইদিকে চলো। হবে। বিল্ডিং হলে তো এত সুন্দর লাগবে না, না না, এত ভালো লাগবে না। তখন টাইলস দেখা যাবে, কিন্তু এই মন, এই মনটা এইটা ভালো লাগবে না। এইটা ভালো লাগবে না আর। টিনের ঘরে ভালো লাগবে না, এটা তো আমি থাকি হুম, এই জায়গায়। এটাও আমাদের দাদার অংশের, দাদার বাড়ি। ভিতরটা খুলে দেখাবো? না, ঠিক আছে। মশারি টাঙানো। না, ঠিক আছে, অসুবিধা নাই। মানে এইটার যে গন্ধ, এটার যে মজা, এটা কিন্তু বিল্ডিং করলে থাকবে না। থাকবে না। রাইট, এই যারা বেড়াইতে আসে তাদের জন্য ভালো লাগবে, রাইট। থাকাটাও ভালো লাগবে না। তা আমরা কি একটু নানুর সাথে দেখা করতে পারি? এত আমাদের এত ছোট ঘর যে জিনিস আটে না আসলে, এখন অনেক জিনিস। আচ্ছা, ঠকানোটা শুনলাম না। না, ঠকানো গল্পটা শুনি। ঠকানো না সেরকম না, বলছিলাম আমি আপনাকে একবার। আচ্ছা, যাই হোক, তারপরে আমার ওইখানে মেমোরি আবার সাথ। ভুলে গেছে না। ওইখানে হলো যে ঠকানো, সেরকম ঠকানো না, মানে তা আমি ওখানে হলো যে 4 দিনের জ্বর উঠে গেছে। এখন মামানি তো ওই যে আড্ডা মারে প্রতিবেশীদের সাথে, অত খেয়াল নাই। মামা এসে দেখে যে মানে আমি কাশতেছি, কফ চলতেছি। পরে মামা ওষুধ দিয়েছিল, যে ওষুধটা খাওয়ার জন্য। মামানি কিন্তু খেয়াল নাই, মামার খেয়াল আছে। মামা মানে আমার নানা। হ্যাঁ, না, তো উনি দিছে আর কি ওষুধ। আর মামি হচ্ছে কোন মামি এটা? কণাপাড় মা। আচ্ছা, মেজো মামার বাসায় গেছে। ও মেজু মামার কথা বলছে, আমার নানা না, মানে আমাদের মেজো আপনাদের মেজু মামা। হ্যাঁ, ওখানে গেছি বেড়াতে। তারপরে ফোকরাপাও থাকতো ওই সময়, বেশিরভাগই ফোকরাপা ওখানে যায়, মামাদের বাসার ওখানে থাকতো, কিন্তু ওই সময় ছিল না ফোকরাপা। তো নাচ ইয়ে করছে। এখন আমি শুধু অপেক্ষা করতেছি আমার বাড়ি থেকে কেউ আসবে। 4 দিন হয়ে গেছে, তো জ্বর মানে আমার, অসুখ মানে আমি আম্মার সাথে। এখন এরকম তো খুব খারাপ লাগতেছিল। আর আমার হলো পুতুলের নেশাটা। অনু আবার স্কুলে চলে গেছে, যে স্কুল আমি না আসা পর্যন্ত যাওয়া হবে না। এখন এরকম যে আমি সাজু দাদার জন্য অপেক্ষা করতেছি, কারণ আম্মা তো সাজু দাদাই আছে, সাজু দাদাকে এরকম আর কি। সিঁড়ি দিয়ে ইয়ে করতেছি, উঠতেছি, নামতেছি, আর অপেক্ষা করতেছি দাদাকে দেখি নাকি, কেউ আসে নাকি, দাদা অথবা কেউ আসে নাকি আমাকে নেওয়ার জন্য। পরে দেখছি সাজু দাদাকে, সাজু দাদা আসছে। আমি তো মানে অসম্ভব খুশি যে আমাকে নিতে আসছে। পরে আমাকে যে পুতুলগুলো দিবে মনে করছে, রেখে দিছিল আলাদা করে, সেই পুতুলগুলো আমি নিয়ে। তখন বয়স কত? একদম ছোট, একদম সি ইন্টারেস্টিং পার্ট কি, আমার যেমন চাইল্ড মেমোরিগুলা যেটা যখন ছিল, ওই স্টোরিগুলো আই ক্যান রিলেট ভেরি স্ট্রং সেন্সেস। হ্যাঁ, শেষ করে এটা, তারপরে বলতে তারপরে বিয়ে করতেছে আমার শাহজাদাকে দেখে আমি খুশি। মেজমামা নিয়ে আসছে, এসে বলছে যে ফুটু পাঠাইছে ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো জানতাম যে আম্মা আমাকে পাঠাবে, আম্মাও জানে যে আমি আম্মাকে ছাড়া থাকতে পারি না, তবে এইটুকুতে থাকছি হাজার শুকুর অনুর জন্য। তাও পরে আমাকে নিয়ে আসছে আস্তে আস্তে, মানে ওই ইয়ে পর্যন্ত কিন্তু আমরা
হাইটে আসছি। আচ্ছা, হ্যাঁ জুট মিলের ওই বাসা থেকে হ্যাঁ একদম হাইটে একদম নানি পারে। জুট মিলের বাসা থেকে নদীর পাড়টা নৌকা করে পার হইতে হয়েছে, ওটা তো নৌকা করে পার হতে হবে, ওটা নৌকা করে পার হইতে হবে। তারপরে আমাকে হাঁটায় নিয়ে আসছে, কোনো রিক্সা না, একদম তাই এইটাই। আম্মা হলো টাকা দিয়ে দিছে রিক্সা ভাড়া। ও আপনি হাঁটায় নিয়ে আসছে তারপরেও? মানে টাকাটা ব্যয় করে না। রিক্সা ভাড়া কত টাকা ছিল ওই সময়? খুব কম, 5 আনা 6 আনা? যাই হোক এটা না 6 আনা হবে না, 10-12 টাকা হবে। 10-12 টাকা। এটা কোন সালের ঘটনা? অনেক, আমি ছোট মানে অনেক আলকে জুট মিলে কখন ছিল সরকার বোঝেন না ওরকম। ওটা ছিল ওই যে আলকে একটা হতো ওই 82 দিকে, 82-83 দিকে। 82-83 10 টাকা। এখন তো ইট উইল বি ভ্যালুড হাউ মাচ? ভ্যালুলেস না এখন, এখন হ্যাঁ সেম ডিসটেন্স রিক্সা ভাড়া এটা হবে এখন। রিক্সা ভাড়া ওখান থেকে হবে আমি বলি ওদের বাসা পর্যন্ত, হ্যাঁ এখন 50-60 টাকা। এটা হলে গিয়ে টাকার হিসাব। আর আপনি যে কষ্ট দিছেন এইটার হিসাব, এই দুটারে অ্যাড করে ঢাকায় একটা সুপার ট্রিট দিয়ে দিবেন আপনি, পেট ভরে পেট চুক্তি খাবার। আরে না দাদাজি, এটা কিন্তু ডান। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দাদা এই জিনিসটা কেন করছে? দাদার এটা করা ঠিক আছে, আমিও তো ইয়াং, আমি তো বাচ্চা, জানে আমি ইয়াং মানে আমি বাচ্চা, আমার ওরকম এনার্জি ছিল। আমাকে আবার জিজ্ঞেস করছে তুমি হাঁটতে পারবা, আমাকে জিজ্ঞেস করছে, তা আমি বলছি যে পারবো, আমার অসুবিধা ছিল না ওইটা। তা আমি তার জানি না যে টাকা দিয়ে দিছে, এটা তার আমি জানি না। আর আমার ওইখানে আসতে আবার পড়ে, এটা ভাঙ্গা ব্রিজ পড়ে, ওখানে পানিতে নামতে হয়। পানিতে নামা ওইটুকু মানে তখন এটুকু পর্যন্ত পানি ছিল আর কি। কোন জায়গায়? এই যে আপনাদের ওই যে ইয়ের বাড়িটা আছে না, মোড়টা একদম আমাদের বাড়িতে যাওয়া হিন্দু বাড়ির, এই যে আপনার বিষ্ণুদের কাছ পার হয়ে আর একটা আসছে যে চাচার বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্যই এই গল্পটা। হ্যাঁ জুটমিল থেকে না জুটমিল থেকে তো হাঁটাই নিয়ে আসছে, তারপরে এই জায়গায় যে আবার ব্রিজটা ছিল, এই জায়গায় আবার আমাকে কাঁধে নিয়েছিল। তুমি দেখো এই যে এই বিল্ডিংগুলি কিন্তু তখনকার দিনে একদম তকতকে বিল্ডিং ছিল, এবং তখনকার এই স্টাইলই এখন দেখলে তোমার অনেক আর্কিটেকচাররা অনেক ভালো ভালো বিল্ডিং করে, কিন্তু এটা তখনকার জন্য একটা বাংলাদেশ ব্যাংকের চাকরি এবং তাদের বাসস্থান, এটা একটা হাইলি একটা প্রিভিলেজ এবং সফিস্টিকেটেড ব্যাপার ছিল। এখন এই মসজিদটা ছিল একটা টিনের মসজিদ ওই সময়, আমি যখন নামাজ পড়তাম 5 ওয়াক্ত, হ্যাঁ আমি ওই বাসা থেকে খড়ম পায়ে দিয়ে আসতাম, মানে স্যান্ডেল। বাই দ্য ওয়ে, যখন আমরা বলতেছি ইউ আর টকিং অ্যাবাউট স্ট্রাকচার, ক্যান ইউ জাস্ট গিভ এ লিটল বিট অফ ইউর ইন্ট্রোডাকশন অ্যাজ এ ইঞ্জিনিয়ার, হোয়াট ইউ আর? ওকে, ওয়েল আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস করার পর বিদেশে যাই, সেটা হলো সোভিয়েত ইউনিয়ন। তখনকার দিনে সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন এটাকে সেন্ট পিটার্সবার্গ বলে, এবং সোভিয়েত ইউনিয়নের যে এটা লেনিনগ্রাদ একটা শহরে আমি পড়ালেখা করি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উপর আমি। অল সেলফ ফাইন্যান্সড? দিস ইজ এ স্কলারশিপ, ফুল স্কলারশিপ, বাংলাদেশ গভর্নমেন্ট, রিসাইডিং, বুকস, লাইব্রেরি, এভরিথিং ফ্রি। তো কেন এই স্কলারশিপটা আপনি পাইলেন? It was another big story. Very short. One of my friend, he came to me, you have score in your intermediate, you can apply for this. Then I saw, this is nice. If I get this scholarship, that will be very so nice. You applied, you got the scholarship, এবং আপনি সোভিয়েত ইউনিয়নে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলেন, রাইট? তো সিভিল না, প্রথমে আমি ইলেকট্রিক্যালে যাই, কারণ ওখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্কলারশিপ ছিল না। বাট পরে টিচারের সাথে কথা বলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন। আমি ওদের মিনিস্ট্রির সাথে কথা বলছি, আমার এক বড় ভাই বলছে যে তোমার এটা আমি নিয়ে যাই, কারণ আমরা মিনিস্ট্রির থ্রুতে গেছি, বাংলাদেশের মিনিস্ট্রি, এবং সোভিয়েত সরকার এই বৃত্তিগুলি দিচ্ছে। স্বাধীনতার পরে বাংলাদেশের রিকনস্ট্রাকশনের জন্য এই ইঞ্জিনিয়ারগুলি দরকার হবে, বিশেষ করে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এদেরকে দিয়েছে, এবং ফিজিক্স এই সমস্ত। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল একটু মানে আর কি, মানে প্রোফাইল, লো প্রোফাইল, লিটল বিট। কিন্তু আমি চিন্তা করলাম দেশে ফিরলে আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে কাজ পেয়ে, তখন আমি অনেক চিন্তা করে আমি মিনিস্ট্রিতে যোগাযোগ করলাম, আমার বড় ভাইদেরকে জিজ্ঞাসা করলাম। সো আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ওখানে পড়লেন, পরে বাংলাদেশে ব্যাক করলেন, তারপরে আপনি তারপরে নেক্সট
ওকে, বাংলাদেশের আসার পর আমি কনসাল্টিং কোম্পানিতে জয়েন করি। সেখানে মেনলি ডিজাইন, মানে বিল্ডিং, তারপর বিভিন্ন কিছু ডিজাইন। এটা ছিল শহীদুল্লাহ অ্যাসোসিয়েট বলে একটা কোম্পানি, যে বাংলাদেশে আপনারা হয়তো অনেকে চিনবেন। আমি যারা ভিউয়ার তাদের জন্য বলছি আর কি। তো ওনার আন্ডারে কিন্তু আমি হাতে কলমে অনেক কাজ শিখছি। মানে এটা হচ্ছে পাওয়ার স্টেশন, এবং এটা পাওয়ার স্টেশন, একটা পাওয়ার স্টেশন, ঘোড়াশাল পাওয়ার স্টেশন, এটা জিরো থেকে কমিশনিং পর্যন্ত, এবং এরশাদ সাহেব এটা উদ্বোধন করছে ওই টাইমে। এটা ছিল 85, 86, 87 দিকে, রাইট? হ্যাঁ। সো ওই প্রজেক্ট করার পরে দেন ওয়্যার ইউ ওয়েন্ট? হ্যাঁ, তারপর আমি চিন্তা করলাম যে হিউজ একটা প্রজেক্ট করছি, যেটা মানে বাংলাদেশের নাম করা একটা 210 মেগাওয়াট ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন। তারপর আমি চিন্তা করলাম আই নিড টু মুভ টু মানে ডিজাইন। তখন আমি ওয়াটার সাপ্লাই, একটা কোম্পানি আকুয়া কনসালটেন্ট বলে, তারা নেদারল্যান্ডে ডিএসবি বলে একটা কোম্পানি আছে, ওরা বাংলাদেশে ওয়াটার সাপ্লাইয়ের উপর কাজ করবে 18টা ডিস্ট্রিক্টের মধ্যে, মানে 18 ডিস্ট্রিক্ট টাউন ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, ওরা যেটা বললো আর কি। এবং আমরা দেখলাম যে ওইটাই আর কি, এটা হলো একটা মানে গ্র্যান্ড প্রজেক্ট নেদারল্যান্ড গভর্নমেন্টের। সেই গ্র্যান্ড প্রজেক্টে আমি জয়েন করলাম অ্যাজ এ ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ার। এবং ফরেনার আমাকেই লাইক করলো বেশি, বিকজ আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স ইন পাওয়ার স্টেশন, আই হ্যাভ এ গুড একাডেমিক ক্যারিয়ার ইন আউটসাইড। সো ওইটাতে আমি জয়েন করলাম। আমার 18টা ডিস্ট্রিক্টের মধ্যে 11টা ডিস্ট্রিক্ট আমি যখন ডিজাইন করলাম, তার মধ্যে আছে মানিকগঞ্জ, মাগুরা, শরীয়তপুর, দেন ঠাকুরগাঁ, নীলফামারী, পঞ্চগড়, এরকম করে 11টার মতো ডিস্ট্রিক্ট টাউন ছিল আর কি। তখন আমি প্রিলিমিনারি ডিজাইন করার পর আমি আবার স্কলারশিপ পেলাম নেদারল্যান্ডে ওয়াটার সাপ্লাইয়ের উপর, বিকজ আমার আগের এটা ছিল স্ট্রাকচারাল, আর এখন আমি দেখলাম যে ওয়াটার সাপ্লাই ইজ এ ফিউচার। দেন আমি ইমিডিয়েটলি এটা লুফে নিলাম, এবং দ্যাট ইজ অলসো ফ্রি অফ কস্ট। সো নেদারল্যান্ডে আপনি এটা আপনি কি মাস্টার্স করতে গেলেন? হ্যাঁ, এটা আমি মাস্টার্স করতে গেলাম। সো নেদারল্যান্ড থেকে আপনি ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশনের উপরে মাস্টার্স করলেন? ইভেন রাশিয়ার যেটা, সেটাও মাস্টার্স ছিল, কিন্তু দ্যাট ওয়াজ ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স, বাট ওয়াটার সাপ্লাই মাস্টার্স দ্যাট ইজ ফ্রম নেদারল্যান্ড। নেদারল্যান্ডে এই শহরটার নাম হলো ডেলফট। ডেলফট বিখ্যাত এই সমস্ত এডুকেশন। আচ্ছা, দেন ইউ কেম ব্যাক। এখন আমাকে বলেন, আপনি মাঝখান দিয়ে আফগানিস্তান গেলেন, ওটা কি ছিল? তারপরে আমি দেশে ফেরার পর আমি ওয়াটার সাপ্লাই প্রজেক্টেই কাজ করছি। ঢাকা শহরে বড় বড় প্রজেক্ট, ড্যানিডার বিশাল প্রজেক্ট এই নোয়াখালী বেল্টে, তারপরে খুলনা ওয়াটার সাপ্লাই, এগুলি বিভিন্ন। তো চিটাগাং ওয়াটার সাপ্লাই ফুল ডিজাইন করা, এখন যে ঢাকার পুরো ওয়াটার সাপ্লাই স্যানিটেশন ডিজাইন হচ্ছে সেইটা, প্লাস খুলনাতে, খুলনার কি প্রজেক্ট ছিল এটা? ওইটা খুলনা ওয়াটার সাপ্লাই। এগুলো সবগুলোতে আপনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে ইনভলভ অ্যাজ এ ডিজাইনার? আচ্ছা, তারপরে হলো কি, আমি আফগানিস্তান গেলাম। কি আমি যখন চিটাগাংয়ের ডিজাইন, চিটাগাং কর্ণফুলী ওয়াটার সাপ্লাই ছিল, সেটা ডিজাইন যখন ফিনিশ করলাম, তখন আমি আবার অফার পেলাম যে আমি আফগানিস্তানে একটা অফার ছিল। তো এটা ইউএন এর আন্ডারে, আফগানিস্তান ওয়ারের পরে। এটা আমেরিকানরা তখন, হ্যাঁ, আফগানিস্তান ওয়ারের পরে আমেরিকানরা কন্ট্রোল করতেছে। তখন লট অফ ডোনেশন, লট অফ প্রজেক্ট। সো হাউ লং ওয়াজ দ্যাট প্রজেক্ট? 1.5 year। এই প্রজেক্টের ব্যক্তি কি ছিল? কোন কোন শহরে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন ব্যক্তি ছিল? 3টা শহর। একটা হলো মাজারি শরীফ, একটা হলো হেরাত, আর একটা হলো এটাকে বলে, এটা ছিল খুবই দুর্যোগপূর্ণ একটা এলাকা, সেটার নাম আমি এখন জাস্ট ফর এ মোমেন্ট আমি পরে বলছি তোমাকে। এটা কুন্দুজ। হ্যাঁ, কুন্দুজ। এইগুলোর সব ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্টের ডিজাইনের কাজে আপনি ইনভলভ ছিলেন? তাহলে এটা ছিল অপারেশন এন্ড মেইনটেনেন্স। অপারেশন মেইনটেনেন্স, কারণ আমি ডিজাইন অলরেডি করছি, আই নো হোয়াট ইজ ডিজাইন। আমার অপারেশন এন্ড মেইনটেনেন্স হয়নি এখন। জি। অতএব আমি এটাতে ইন্টারেস্টেড ছিলাম যে আমি আফগানিস্তানের মতো যেখানে যুদ্ধ হয়েছে, এটার অপারেশন মেইনটেনেন্স, কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়তো নষ্ট করে চলে গেছে বা এগুলিকে আবার পুনর্জাগরণ কীভাবে করা যায়, সেটার আমি 1.5 বছর ইম্পোর্ট দিছি। এবং দিস ইজ এ কনসালটেন্সি। এটার ছিল স্ম্যাক ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়ান কোম্পানি, রাইট? তো ওদের মারফতে অ্যাজ এ এক্সপার্ট। না, কারেন্টলি আপনি কোথায় জব করতেছেন? কারেন্টলি আমি যেটা করতেছি সেটা হলো যে ঢাকা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট বলে এটাকে অনেকে গন্ধপুর প্রজেক্ট বলে, অনেকে ঢাকা এনভায়রনমেন্টাল সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই। কত টাকার প্রজেক্ট এটা? এটা $1.1 বিলিয়ন। এবং দিস ইজ ফর নেক্সট 80 ইয়ার্স ঢাকা শহরের ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট। 80 ঠিক না, 50 ইয়ার্স ডিজাইন আর হরাইজন হলো মানে এটার পানির এটা হবে 2030 পর্যন্ত আপাতত। তারপরে আরেকটা ফেজ এটার সাথে যোগ হবে, তখন ইট উইল গো ফার্দার
35. সো ভেরি ব্রিফলি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট আপনি ঢাকা শহরের চারিদিকে ছড়াই দিবেন। কোন নদীর পানি নিচ্ছেন, কোন দিক দিয়ে টানার নিচ্ছেন, কোথায় ট্রিটমেন্ট হবে খুব কুইকলি। এখন হলো যে পানি নিব আমরা সারফেস ওয়াটার, যেহেতু এটা হলো মেঘনা নদী থেকে নারায়ণগঞ্জের এটাকে বলে গন্ধপুর প্রজেক্ট, তো এটাকে নারায়ণগঞ্জের চণ্ডী আর কি চণ্ডী, হ্যাঁ। তো এটাকে ওখান থেকে আমরা পানি নিব, ওখান থেকে 22 কিলোমিটার দূরে শীতলক্ষার পরে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে এবং শীতল হয়ে গেছে অলরেডি 98% এবং র ওয়াটার কানেক্টিং র ওয়াটার হবে ওখানে 22 কিলোমিটার। এবং র ওয়াটারের যে পাইপ আসবে এটা টুইন পাইপ, দুইটা পাইপ এবং একটা ডায়া হলো 1.6 মিটার। তো এই 1.6 মিটার এই যে মানুষের বিভিন্ন প্রাইভেট ল্যান্ডের ভিতর দিয়ে আসবে, এইটার ল্যান্ড অ্যাকুইজিশন ছিল খুবই টাফ। তো আপনি এগুলো ডিজাইন নিয়ে কাজ করছেন? আমি ডিজাইন। কতগুলো লোককে ক্যাটার করবে আনুমানিক, কত মিলিয়ন পিপল? 4 মিলিয়ন পিপলকে এই ওয়াটার সাপ্লাই প্রজেক্ট উইল ক্যাটারিং। এবং আমি আরেকটু মেনশন করি, চিটাগংয়ের এবং খুলনার যে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট ছিল, স্পেশালি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, সেটাতে অলসো হি ওয়ার্কড। পার্বত্য চট্টগ্রামে পানি সাপ্লাই করা, পার্বত্য চট্টগ্রাম মেইন শহরেরটা। আর খুলনাটার ব্যক্তি ছিল কোথায় কোথায়? মেইন সিটি কিন্তু সারফেস ওয়াটার খুলনার মধুমতি নদী থেকে আনা, আর চিটাগাংয়ের কর্ণফুলী নদী থেকে আনা। সো আই ক্যান কনক্লুড ইন ওয়ান নোট, দ্যাট ইজ বাংলাদেশের মানুষ, স্পেশালি এই খুলনা, চিটাগং এবং ঢাকার মানুষ সামনের 50 বছর স্বাস্থ্যসম্মত পানি পাবে কি পাবে না, তার যেই ক্রিটিক্যাল প্রজেক্ট, সেই প্রজেক্টের অ্যাজ এ ডিজাইনার ইউ হ্যাভ ওয়ার্কড। Yes, now in Dhaka project, after finishing the design, I am involved in construction supervision because this is a big project and I have. And under which organization you are working? Dhaka Wasa. And funded by ADB. But you are not employee of Dhaka Wasa. You are employee of? I am an employee of Mott MacDonald. Mott MacDonald is a consultant. A British company. And they hired me directly. Got your point. So that's his career in a nutshell, because উনি যেহেতু স্ট্রাকচার নিয়ে কথা বলতেছে, জাস্ট টু প্রোভাইড ইউ এ কনটেক্সট হু ইজ টকিং অ্যাবাউট স্ট্রাকচার। আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, আপনি বলেন, এটা মেইন ঘরটা? হ্যাঁ, মেইন ঘরটা মানে আমার দাদার আমলের ঘর। কত বছর পুরনো এটা? অনেক পুরনো, আমাদের জন্মের আগে। কত বছর পুরনো? এটা 50-60 বছর, 70 বছর পুরনো। কিন্তু এরকম রেনোভেশন হয়েছে আপনারা কি নতুন ভাবে করা হয়েছিল যে একটা বাথরুমের জন্য একটা রান্নাঘর না, এমনিও আব্বা যে করছে, বাট মূল ভিটাটা এরকমই ছিল সব সময়। আসেন। হ্যাঁ, আচ্ছা। দাদা মজনু দাদা। আচ্ছা, মজনু কেমন আছো? ভালো আছো তো? আল্লাহ ভালো রাখলেই তো ভালো। হ্যাঁ, ভালো। আমি ঢাকায় রাত্রে 12টা কেমন আছো? তোমাদের শরীর কেমন? চেহারাই তো বোঝা যায় অসুস্থ। অসুস্থ বোঝা যায়। আচ্ছা, আমি কয়েকদিন আগে জ্বর গেছে আর কি, এখন অসুস্থ। দাঁতের ব্যথা বলতেছে, কানে ব্যথা বলতেছে। দাঁতের ব্যথা, কানে ব্যথা, অসুস্থ, জ্বর গেছে। আম্মা তো কিছুদিন আগে একদম অসুস্থ হয়ে গেছিল, একদম বিছানায় পড়া দাদা বন্ধ হয়ে গেছিল, জানেন না নাকি কে জানে, একদম মানে বিছানায় পড়বে এরকম মনে করছিলাম, এই বুঝি পড়লো। তারপরে আল্লাহর রহমতে এখন ভালো আছে, আর কথাও বলতে পারে, চলাফেরাও করতে পারে, চলাফেরাও বন্ধ হয়ে গেছিল। কি খাইছেন এখন? আর কি বউ কথা জিজ্ঞেস করেন, জনি রনির কথা জিজ্ঞেস করেন। হ্যাঁ, ভাবিরে চিনে, বন্ধা ধরে চিনা না হয়েছে, চুল টুল সাদা হয়ে গেছে, ভাবির আবার ঠিকই চিনতে আছে। কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি, ভালো আছি। কয়েকদিন আগে জ্বর গেছে আর কি।
জ্বর গেছে কিছুদিন আগে, জ্বর মানে একদম বিছনায় পড়া, বিছনায় প্রস্রাব করছে, এরকম অবস্থা হয়েছিল আমার। তারপরে ওকে, আমরা এখন যে জায়গাটাতে আছি এটা চাঁদপুরের, এটাকে তর্কচণ্ডী গ্রাম বলে। এটা আমার দাদার বাড়ি এখানে, এবং আমি বেসিক্যালি চাঁদপুরের ছেলে। এবং আমরা এখন যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের বাড়ির এই প্রবেশদ্বার, এবং এই মোড় থেকেই কিন্তু আমরা স্টার্ট করি আমাদের বাড়িতে। এটা পৌরসভা থেকে বেশি দূরে না, মানে 10-15 মিনিট আমরা আসতে পারি। মেটাল রোড আছে, আছে, ট্রান্সপোর্টেশনে কোনো সমস্যা হয় না। চলেন আমরা দেখি এখন আমাদের বাড়িটা কেমন। ভিতরে ঢোকার আগে মামা আমি যদি একটা প্রশ্ন করি, এদিকটায় কি আপনাদের মানে রাস্তার এই পারেও কি আপনাদের প্রপার্টিজ আছে? হ্যাঁ, এই যে দেখছো, হ্যাঁ, এই প্রপার্টিটা আমাদের। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে দেয়াল, এই যে আমাদের বাপ চাচাদের, এটা এখনো আমরা মানে জাস্ট ডিমার্কেশন করে রেখেছি। কিন্তু মানে এটা কত দূর, ওই সামনের দিকে কত দূর? ওই যে মানে 3টা গাছের মাথা, একদম ওই মাথা পর্যন্ত না? ওই যে নিচু জায়গাটা পর্যন্ত না? না, ওই যে খেলাধুলা করছে তার আগে, আগের যে মাথাটা, এখানে এই যে মাথাটা একদম ওই পিছন মাথা পর্যন্ত। আচ্ছা, সো এটা একটা দেখলাম। এবং রাস্তার এই দিক দিয়ে, ডান দিক দিয়ে কি আপনাদের কোনো প্রপার্টি আছে? বাম দিকে ওই একটা প্রপার্টি আছে, যেটা অলরেডি আমরা ফিলিং করে, 15 শতক জায়গা, এটা অলরেডি ফিলিং করা। ওটা 15 শতক। আর এখানে কত শতক? এখানে তো 17 শতক। 17 শতক। আচ্ছা, তো চলুন আমরা মেইন বাড়ির ভিতরের দিকে যাই এবং দেখি যে আসলে মানে এখানে কি আপনাদের ধরেন যে বড় আব্বা ছিলেন, ওনাকে কি মানে হাউ হি ওয়াজ নোন টু দ্য সোসাইটি? অ্যাকচুয়ালি তোমার যে বড় আব্বা বললেন, আপনার দাদা? হ্যাঁ, আমার দাদা অ্যাকচুয়ালি ছিলেন, উনি এই ব্রিটিশ আমল থেকেই ওই যে কলকাতা থেকে অ্যারাবিক লাইনে পড়ালেখা করে, এবং ওখান থেকেই উনি ওই এটাকে বলে ম্যাট্রিকুলেশন। তারপরে এখানে আসার পর উনি তখন জেলা বোর্ডের জুরি বোর্ডের মেম্বার ছিলেন, প্লাস এখানকার চেয়ারম্যানও ছিলেন, এবং খুব সম্মানিত লোক ছিলেন, যেহেতু ওনার শিক্ষাগত যোগ্যতা প্লাস হলো কমিউনিটি, এগুলি নিয়ে উনি বেশ নোন ছিলেন আর কি। ওকে, চলেন তাহলে আমরা ভিতর দিকটা দেখি। সো এই বাঁ দিকের ডান দিকের এই জমিগুলো, এইগুলো কি আপনাদের প্রপার্টি শুরু নাকি এটা অন্য কারো? এটা আমাদের প্রপার্টি শুরু না, এটা আসলে আমাদের পুরো বাড়িটাই অ্যাকচুয়ালি 2 ভাগে ভাগ করা। তো এক ভাগের এই অন্যান্য অংশীদার যারা আছে তাদের এই যে জমি টমি, এখানে আমাদের প্রপার্টি এই যে এখান থেকে শুরু, যেগুলি এখন আমাদের সাথে আছে। জি, এই যে বামে যে ঘরটা দেখছো, এই ঘরটা হলো আমার ফুফুর ছোট। আচ্ছা, মানে ওনার 3 নানা, মানে আপনার দাদার 3 ছেলে, আমার নানা, তার ছোট ভাই, তার একদম ছোট ভাই, 3 ভাই এবং 2 বোন। তো এটা হচ্ছে একদম ছোট বোনের ফ্যামিলির বাড়ি। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি যে ওয়ারিশ সূত্রে যা পাবে ওদেরকেও যাতে একটা ডেভেলপ জায়গা পায়, তারা একটা বাড়ি করতে পারে, ওইভাবে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি। এবং ওরা সাথে সাথেই এই জায়গাতে এই বাড়ি করেছে। ওরা অন্যান্য জায়গায় থাকে, ওদের নিজেদের বাড়ি আছে, চিরাঙের ছেলেমেয়েরা চাকরি করে, বাট তারা যখন বেড়াতে আসে এখানে দেখেন স্টে হিয়ার। হ্যাঁ, দেখেন স্পেন্ড দেয়ার টাইম। এটা একটা সুন্দর বাড়ি। এটা অ্যাকচুয়ালি আমার ছোট চাচার বাড়ি। আচ্ছা, উনি যখন রিটায়ারমেন্টে যান তখন উনি অ্যাকচুয়ালি এই বাড়িটা করে, এই ল্যান্ডটাকে ডেভেলপ করে। এটাও আমাদের মানে ওনার ডিমার্কেটেড ল্যান্ড। তো পরে উনি কিন্তু এটাকে আরও একটু, ওনার 3 ছেলে মেয়ে আছে, একজন অস্ট্রেলিয়া আর 2জন ঢাকাতে, একজন ইঞ্জিনিয়ার। তো আমার মনে হয় যে তারা ফিউচারে আরও ডেভেলপ করবে এটা। এই ল্যান্ডগুলো, এগুলো আপনাদের? এই ল্যান্ডটা হলো যে বাড়িটা বললাম না, 2 ভাগে ভাগ করা, অন্য ভাগিদারের এই অঞ্চল। রাইট। এবং তাদের অনেক মানে এই ধরনের ডিভিশন আছে, ছেলে মেয়ে করতে গেলে তারা হয়তো বিভিন্ন ডিমার্কেশন করে রেখেছে। এখন জাস্ট এটা কেউ, তার মানে আপনার দাদারা ছিল 2 ভাই? হ্যাঁ, এবং এই
মানে বড় আব্বাদের যে দুই ভাই, এক ভাইয়ের এগুলো, আরেক ভাইয়ের বড় আব্বার ভাগে যেগুলো পড়ছে সেগুলো আপনাদের সাইডে আসছে। হ্যাঁ রাইট। এখন এই যে এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। এখানে এই যে আমি যদি একটু বলি উপর থেকে, সেটা হলো যে মৌলভী মোহাম্মদ ইয়াসিন উনি হলেন আমার দাদা, আর মোহাম্মদ ইব্রাহিম উনি হলেন দাদার ছোট ভাই। তো যেহেতু উনি শিক্ষিত ছিলেন, উনি কিন্তু এই রূপকার, এই বাড়ির কোন জায়গায় কি হবে না হবে এবং এলাকার অনেক ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে উনি ছিলেন। আর তার নিচে যেগুলি দেখেন যে ওনার ওয়াইফ এবং আমার বাবার বিং দ্য এল্ডেস্ট সান। হ্যাঁ, বিং দ্য এল্ডেস্ট সান। আর মামে দেখেন যে ইব্রাহিম এবং তার ট্রি, তার ছেলে এবং ওই ছেলের স্ত্রী। তার ওয়াইফ এখানে নাই, যেহেতু উনি ছোটকালে ফাদার মারা যাওয়ার কারণে ওনার মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, উনি এখানে আর সাহিত্য নাই। ওকে, সো এইটা হচ্ছে বাড়ির কমন পুকুর। এই পুকুরটাতে কতটুকু জায়গা বলেন তো? এইটাতে প্রায় 30 শতকের মতো। এবং এই পারিবারিক কবরের পাশে এই জমিগুলো আপনাদের জমি সব। এখানে কিন্তু একদিকে বাগান, এখানে মাঝখানে একটা বাড়ি, মানে বাড়ির মানুষজন বাসা বাড়ি করে আছে, আর এদিকটা হচ্ছে পুকুর। পুকুরের ওই পারে কিন্তু প্রচুর পরিমাণে বাগানের জায়গা। আমরা একটু দেখি কি। এই জায়গাগুলো কারো না কারো মানে সবকিছুই ইজ গেটিং সেটেলড বিকজ টু মেনি পিপল আর দেয়ার। এখন এই যে বাম পাশের যে জায়গাটা দেখো, এই জায়গাটা হলো যে আমার এক চাচার ভাগে পড়েছে, মেজু চাচা, মিডল চাচা। হ্যাঁ, পুরো এখনো ডেভেলপমেন্ট জাস্ট বাগানে চলে আছে। আর এটা আমাদের কাচারিঘর ছিল এককালে, যেটা এখন মসজিদে ট্রান্সফর্ম করা। আমরা যখন এই এজের মানুষরা মসজিদের পদ্ধতি করছি, কারণ হলো যে এটাতে অতটা শৃঙ্খলা আমরা যাচ্ছিল না, সেজন্য আমরা এটাকে মসজিদের পদ্ধতি করছি, একটা প্লেস থাকা দরকার। আর এই বাড়িটা কার? এই বাড়িটা হলো এই যে আমার বড় চাচার এখন বড় ছেলে মিঠু মামা। তো সেই মিঠু এইটাকে ডেভেলপ করেছে, ওর ভাই তারপর অন্যান্যরা এটা কন্ট্রিবিউট করেছে। এবং ওরা যখন ঈদে বা কোনো ইয়েতে আসে তখন এরা এখানে এটাতে থাকে বা কয়েকদিন। তো পুকুরটাতে তো এখন আর কেউ গোসল করে না, এটা মাছ চাষের জন্য ইউজ করা হয়। গোসল ইনফ্যাক্ট মহিলারা করে, কিন্তু ওইভাবে না আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু অলমোস্ট এভরিবডি হ্যাঁ, সাপ্লাই ওয়াটার, টিউবওয়েল ওয়াটার। তো চলো না আমরা এদিকটাই যাই। এটা একটা বাসা, এটা আমার ছোট মানে ম্যাডামার ঘরে ইন্তেকাপ আমার বাসা। হ্যাঁ, ইন্তেকাপের বাসা। হ্যাঁ, ওখানে ফ্যামিলি নিয়ে থাকে, ছেলে মেয়েরা চাকরি বিয়ে হয়ে গেছে এবং এক ছেলে ঢাকাতে চাকরি করে। রাইট। সো মানে তারা দুজন থাকে। রাইট। তো এটা ওনাদের বাসা। আর এইটা হচ্ছে বুর্জু আমার বাসা। হ্যাঁ, এটা হলো ওর ছোট ভাই। তো তাতে ও ওমানে থাকে। তো ও এই বাসাটা, কিন্তু অরিজিনালি এই বাসাটাই ছিল আমাদের দাদার ঘর। অ্যাকচুয়ালি ও যে আপনার যে দাদা এবং দাদি তারা এই বাসাটাতেই থাকতো। এই বাসাটাতে থাকতো। So he's a lucky man. He got a house which is heritage. So এই বাসাটা তারা থাকেন, তার ওয়াইফ, মামা, তো সবাই থাকেন। এবং তারপরে আমরা পিছনের দিকে যাই, এই বাসাটার পিছনের দিকে। দিস ইজ ইউর হাউস, রাইট? দাদারা দুই ভাই ছিলেন, আপনার দাদারা দুই ভাই ছিলেন, এবং তার এক ভাইয়ের ঘরে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। রাইট। তো এটা সেই ভাইয়ের। তো পুরো টোটাল যে এই আপনাদের প্রপার্টি এখানে, এটা টোটাল কত একরের? এটা হলো 4 একর 97 শতক টোটাল এক প্রপার্টি। হ্যাঁ, এটা হলো বাড়িতে প্লাস হলো বাইরে সব মিলায়। তো 4 একর 97% পুরো জিনিসটা বেসিক্যালি প্রথমে স্প্লিট ইন্টু 2, এবং সেটা ওই আপনার দাদার যে দুই ভাই, তার এক ভাই ওইটা পেয়ে গেছে, তার ছেলে এবং বোন। আর আরেক যেটা আপনার দাদা, উনি পেয়েছেন আরেক ভাগ। কিন্তু উনিও আবার কিছু জমি কিনে এটার সাথে যোগ হয়েছে, অ্যাড করেছেন। সো এখন যেটা হয়েছে যে তার দাদার ঘরে যে 3 নানা এবং তার যে 2 বোন, মানে 3 ছেলে 2 মেয়ে,
তারা বাকি জমির অংশীদারিত্ব পাচ্ছে এই এই আপনার দাদার ট্রেইটে বা ট্রিতে, এবং সেখানে আবার প্রত্যেক নানানি ভাগ করার পরে তার ছেলেমেয়েরা আবার ভাগে কিছু পাচ্ছে। আর 2 বোনের যে ভাগ আছে সেই ভাগের একটা মেজরিটি পোর্শন যেহেতু বড় বোনের সাথে ওই যে আপনার দাদার ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে, সেজন্য তার প্রপার্টি এবং এই বড় মেয়ে তার প্রপার্টি মিলে দেয়ার ইজ বিগ পোর্শন। সো টু রিয়েলি ক্ল্যারিফাই যে আবার আপনি যেহেতু বড় যে আপনার বড় ফুপু তার মেয়েকে বিয়ে করেছেন, সো ইউ অলসো গেট অ্যাটাচ টু দ্য হোল থিং। এবং এই বাসাটা বেসিক্যালি আপনার ওই দাদার ছেলেরই বাসাটা ছিল, এবং আমরা এখন এই বাসাটায় ঢুকবো কারণ আমি জানি ইউ হ্যাভ রিসেন্টলি রেনোভেটেড দিস, এবং আপনি ভেরি রিসেন্টলি এখানে পার্কিং টাইলস, ওয়াটার ট্যাঙ্ক এই একদম গ্রামের এই পরিবেশে শহরের যত রকমের ছোঁয়া দেয়া যায় লিমিটেড স্কোপে, ইউ হ্যাভ ডান দ্যাট। লেটস সি গো ইনসাইড। ওকে, এই বাড়িটা কিন্তু 2010 সালে আমি করেছি। রাইট, এবং ইটস 15 years old অলরেডি। অলরেডি এখন এখানে যে নম্বর দেখা যায়, এই নম্বর হলো সামবডি মানে বাংলাদেশ নেভিতে ছিল, এটা আমার ফুফা হ্যাঁ এবং শ্বশুর। আচ্ছা, সেজন্য এই জন্য মানে ওনার স্মৃতিতে এই বাড়ির এই সিম্বলটা। এবং মাহবুব হিজ নেম। হ্যাঁ, মাহবুব। চলেন আমরা বাসার ভিতরে একটু দেখি। সো বাসাটায় ঢুকলেই আপনার ডান দিকে পেয়ে যাবেন বসার একটু জায়গা, এখানে গেস্টদের জন্য কমন একটা ওয়াশরুম, তারপরে এখানে একটা বেডরুম যেটা মাস্টার বেডরুম, এবং এই বেডরুমের সাথে যদি আপনি একটু ভিতরের দিকে যান, এটা পিছন দিকে কিন্তু বাগানটা বিশাল বাগান, আমরা হয়তো বা পসিবল হলে বাগানটা কিছুটা দেখাবো, বাট পিছন দিকে ইটস এ বিগ লট অফ ট্রিজ বাগান। এখানে একটা ওয়াশরুম, এই ওয়াশরুমটা মাস্টার বেডের সাথে এখানে একটা জামা চেঞ্জ করার জায়গা। হ্যাঁ, কেউ তেমন একটা থাকেন না, হঠাৎ মামারা আসলে তারা থাকেন, বা তাদের ছেলে মেয়েদের বা মেয়ের জামাই তারা আসতে থাকেন, হুইচ ইজ এ গুড ফ্যাসিলিটি টু হ্যাভ গ্রামের বাড়িতে। মেজরিটি জিনিসপত্র সব অ্যান্টিক পুরনো ইউজ করা জিনিসপত্র এখানে আছে। সো এখানে আরেকটা বেডরুম এবং সেটার সাথে আরেকটা ওয়াশরুম, অল আর লাইক এভরিডে মডার্ন হাউস ফ্যাসিলিটিস। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই রুমটা, আমরা লাইটটা ছাড়ি, অ্যান্ড দিস বেড, this is a history, and let's listen what is the history of this bed. আচ্ছা, এটা এই বেডের হিস্ট্রি হলো, এটা আমার দাদা ইউজ করতেন, দাদা ইউজ করতেন। উনি ব্রিটিশ আমলে, আমি আগেই বলেছি যে উনি ইন্ডিয়া থেকে কলকাতা থেকে গ্র্যাজুয়েশন নিয়ে আসতে, গ্র্যাজুয়েশন না ম্যাট্রিকুলেশন, তারপরে উনি যখন বিবাহিত লাইফ লিড করা আরম্ভ করলেন, ওনার এই বেডটা ছিল। আমার দাদি ছিল এই বেডে, তারপরে ওনারা মারা যাওয়ার পর আমরা ছিলাম, তারপরে আমার কুকুরা ছিল, বাবা চাচারা ছিল। ইটস অ্যান্টিক, it's a 100 years old bed. ইয়েস, এটা 100 বছর, এটা কাঠের তৈরি, এবং এটা যেহেতু হেরিটেজ, এবং এটা কিন্তু সবাই চায়, এই জন্য এটা কিন্তু ঢাকা, চিটাগাং এগুলো ঘুরে এসে শেষ পর্যন্ত আমার এই বাড়িতেই, এই ঘরেই জায়গা রয়েছে। রাইট, এবং আমার যে নাতিপুতি ওরাও আসলে এটা রাইট, এবং আমি একটু এখানে একটু অ্যাড করি। কেন অ্যাড করলাম, কারণ অনেকে এই ভিডিওটা দেখবেন, তাদের একটা জিনিস ক্ল্যারিটি দেই, ইটস নট এ ফোর্সফুল বাই। এইটা এমন একটা স্টেজে এমন এক জায়গায় ছিল যে ইট ওয়াজ টোল্ড যে কে কিনবে, এবং তখন আসলে ইট ওয়াজ মোর অফ ইমোশনাল বাই, যে ঠিক আছে তাহলে আমি কিনে ফেলি। এবং আপনার শাশুড়ি, আপনার যে ফুপু, শি ডিসাইডেড যে তাহলে এই ডটার অফ এই মানে তার মার যে খাট, সেই খাটটা উনি কিনেন 10,000 টাকা দিয়ে আরেকজন ভাই থেকে, কারণ তার ভাগে এটা পড়েছিল খাটটা, 10,000 টাকা দিয়ে কিনেন এবং সেটাকে রাখেন। এবং ইন্টারেস্টিংলি ইট ইজ নাও 100 years old antique bed,
এবং ইট ইজ ভেরি ভ্যালুয়েবল, মোর দেন ভ্যালুয়েবল, ইট হ্যাজ লট অফ ইমোশনাল অ্যান্ড মেমোরিজ, ইমোশনাল টাচ। সো দ্যাটস এ গ্রেট থিং। সো উই ক্যান সি, এবং এইটা হচ্ছে গিয়ে রান্নাঘর। আমি আগেই বললাম এখানে ওনারা খুব রেয়ারলি থাকেন, এবং ইউনো যতক্ষণ পর্যন্ত মহিলা কেউ একজন হাত না দেয় ততক্ষণ পর্যন্ত বাসা চকচক করে না। সো আমরা দুজন গত 2 দিন ধরে এখানে থাকতেছি, আফটার মেবি 6 months to 8 months. সো ইটস নট ভেরি ক্লিন ইন লুক, বাট আই এম শিওর যখন মামিরা আসেন বা থাকেন ইট বিকামস লাইক হোম। সো তো গুড ফ্যাসিলিটি। আমরা এই বাসাটা দেখালাম, আমরা মিঠু মামার বাসা দেখাবো, আমরা শহরে একটা বাসা আপনাদেরকে দেখালাম, কালকে আমরা মতলবে একটা বাসা দেখাবো। তো গুড ফ্যাসিলিটি মামা, ব্রেভো, কুডোস টু ইউ যে এই ধরনের একটা ফ্যাসিলিটি ইউ কুড পুল অফ। এবং আমি জানি নট অনলি মেকিং দিস ফ্যাসিলিটি, এই টোটাল ল্যান্ড প্রপার্টির মাপযোগ করা, এটাকে একটা সিঙ্ক্রোনাইজেশন জায়গায় আনা এবং সেগুলোকে প্রপারলি ডিভাইড করা, সব কিছু নিয়ে ইউ আর ভেরি প্যাশনেট ফর দ্য বেনিফিট অফ এভরিবডি। যারা এই ফ্যামিলির এই ভিডিওটা দেখবে তাদের জন্য আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ ওয়ান থিং, that whenever you do, I know you are doing that, but আমি ভিডিওতে এটা I want to put it in the archive. Whenever you doing all this with passion, everything, I know you are very rational, you are very judgment wise, want to be correct. I'm very sure and confident যে আপনার রেশনালিটিতে কেউ কোন জায়গায় লুজ করেছে, ঠকেছে এরকম ফিল করবে না। বাট দিস মাই রিকোয়েস্ট, ইউ মেক শিওর এভরিবডি গেট দেয়ার রাইট পোর্শন, এভরিবডি রিমেইনস হ্যাপি। যারা এটা ভালো মনে কিনলো তারা যেন মৃত্যুর পরে ফিল করে যে এটা একটা যুদ্ধের কারণ হয় নাই, বরং এটা একটা উপভোগের কারণ হয়েছে। অ্যান্ড আই নো ইউ থিঙ্ক দ্য সেম। অনেক ধন্যবাদ এই এপিসোডের জন্য, কারণ হচ্ছে যে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে জুলকার, হ্যাঁ, সে আমার এই বাড়িটা এবং আমাদের বাড়ির পরিবেশটা একটু তুলে ধরবে, কিন্তু আই হ্যাভ গ্রেট অপরচুনিটি নাও, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। একটা দুটো সফল করি বাবা, সাথে আমি যে কত সরকারি আমার সাথীরাকেও ফটো হিসেবে জানাবো বাবু, আমি ওয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, কারণ এই ফটো আমি ভিডিওর মধ্যে কাছে আমি সাথে ওয়াটসঅ্যাপ শুনে নাই, হ্যাঁ রাগ হয় না কেন হবে মায়ের জন্য? ও আমার তাবলিগের সাথী সাথী ভাই যাও দিয়ে অবস্থা খালি শর্ট কমায় আর বাবু সাথে যাস আচ্ছা একটা কেউ ট্রেড অফ করে আর কি। বাবা চিন্তা করে ওনারা ঝামেলা পালায় লাভ নেই, আমার রেসপন্স করাটাই বেটার, নয় এরপরে গিয়ে বসে থাকা লাগবে। যদি আমি রেসপন্স না করি সিচুয়েশন এমন জায়গায় করবে যে মসজিদে নিয়ে বসায় রাখবে, এর চেয়ে ভালো আমি রেসপন্স করি। ট্রেড অফ করবে। আমি কি ভুল বলছি? এই যে ওরা ওদের বিহেভিয়ারের সাথে আমরা ম্যাচই করতে পারবো না, ওরা যে জেনারেশন যাচ্ছে পারবো না, আমরা বুঝবোই না কি করতেছে। আমার ছেলে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে আমি বুঝি না। আমার ছেলেও এটি ইউটিউবে দেখেছে, ফ্ল্যাগ দেখে বলে দেয় এই দেশের ফ্ল্যাগ। আমি বলে কিভাবে সম্ভব? হ্যাঁ, কারণ ইউটিউবে একটা রিল আছে যেটাতে ফ্ল্যাগ দেখায় দেখে দেশের নাম হাত দেবে। মেরিট হচ্ছে ডিমেরিট হচ্ছে এশিয়ার থেকে শুরু হবে। এশিয়া থেকে কেন শুরু হবে? মুসলিম এন্টি পার্টি বেশি থাকে, তাদের টার্গেট হচ্ছে মুসলিমরা। সেইটাই একটা ইসলামিক ধর্মীয় একটা আন্দোলন থেকে শুরু হবে না?
এশিয়া কান্ট্রি, এশিয়া মহাদেশ থেকে। ইসলাম বিশ্লিষ্ট শাস্তি আমরা জানি। আমরা তো তাই দেখেছি এর মধ্যে অ্যান্টি মুসলিম ইয়েটা বেশি। ট্রু। আপনি কি এগুলি এই খবর থেকে অ্যানালাইসিস করছেন নাকি আপনার? না, খবর থেকে আমি খবর দেখি। দেখেন দেখতে পাই না আসলে। it's matching all the analysis. বেহেশতে যাবে এটা ভাইবা তারা জান দেওয়া শুরু করে। ইন্ডিয়ার কোনোদিনও কত বড় রাজধানী জানা তারা পিছনে হাঁটে পাকিস্তান 10টা মর্ম 50টা মর্ম চৌকার যুদ্ধ করে আর ওরা খালি পিছন দিকে যাবে। মানে ওরা মরলে শহীদ হবে, শহীদ হলে বেহেশতে যাবে, এটা বুকে নিয়ে এই একটা থিওরি ঢুকে গেছে মাথায়। বাস এটা তো মহতম হলি আর্টিজান কি হলি আর্টিজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত যুদ্ধ হয়েছে তারা সবাই কেন মুখ পাইতে সামনে দাঁড়াইছে, তারা মনে করছে মনে ভালো লাগে জানার পর এই যে একটা দৃঢ় বিশ্বাস এটা প্রত্যেক মুসলমান। তুমি দেখো পাকিস্তানি ভারতে পারবো না, পারলো না কেন পারবে? পাকিস্তানি 10টা দান দিব, ওরা একটা না গেল তবু ওরা তো আরো দিল। বাংলাদেশে অভ্যুত্থানটা দেখছো না, ছেলেটা কি বড় পোকা খেয়ে দিল কিভাবে। বলো আমি যাই, সে তো ইসলামপন্থী, তার মৃত্যুটা ঢুকানো হয়েছে তুমি জিহাদ করো। জিহাদ তো অপরিহার্য। জিহাদ প্রত্যেকের জন্য করা দরকার। যদি তোমার ঘরে বিধবা থাকে তার সেবা করো, তখন তোমার জন্য জিহাদ না। তাছাড়া সেনাপতি সৈন্য যত কিছু বিয়ে করে জিহাদ করে গেছে, পালন হয়ে গেছে জিহাদ মুসলমানের রক্ত গরম। ওকে। তো এটা ছিল একটা টিনের ঘরে মসজিদ, এবং সেই মসজিদে আমি নামাজ পড়ি। আমি তখন জাস্ট ক্লাস 9-এ। তখন এখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কারণ হচ্ছে যে দেশে যুদ্ধ চলছে এবং এটার জন্য সবাই দোয়া করতেছে, কিন্তু আমার তো আর কিছু করার নাই। আমি মুক্তিযুদ্ধও যেতে পারছি না বয়সের কারণে। আরেকদিকে হলো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করলাম, মানে দেশের জন্য আর কি। তখন এই ধরনের ছিল আমাদের দেশের প্রতি ভালোবাসা। তারপরে দেশের প্রতি ভালোবাসা হলো যে আমি যদিও রাশিয়া গেছি, অনেকেই রাশিয়া ছেড়ে অন্যান্য বিদেশে গেছে, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কিন্তু আমি দেশে ফিরি। এর কারণ হলো যে আমাকে কন্ট্রিবিউট করতে হবে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট এই স্কলারশিপ অনেক আশা নিয়ে যে এই ছেলেরা ফিরবে, আমাদের মানে এখনো মানে ডেভেলপিং ইয়েতে আছে, ফেজে আছে, অতএব এরা কন্ট্রিবিউট করবে, এই জন্যই দেশে আসে। তারপরে দেশ ছেড়ে আমি আর তেমন যাইনি, বিভিন্ন দেশে ঘোরাফেরা করছি। এর মধ্যে আবার যখন আমি নেদারল্যান্ডে পড়তাম, কয়েকটা ইউরোপিয়ান দেশ ঘুরছি আশেপাশে, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, তারপর এইসব জায়গায়। রাশিয়া থাকতে অনেক রাশিয়ার আশেপাশের দেশ ঘুরছি। তারপরে এদিকে যখন আসি, জেনিডা থাকতে আমি যেমন ফিলিপাইন গেছি, শ্রীলঙ্কা গেছি, ইন্ডিয়া গেছি, তার এইসব দেশও আমি মোটামুটি কভার করছি আর কি। বাট অলওয়েজ I tried my professional things to be intact and contributed ইন বাংলাদেশ। তো মামা, আমরা তো ঘুরলাম, চলেন আমরা একটু নানুর সাথে কথা বলি, আপনার ফুপুর সাথে। আচ্ছা ঠিক আছে, চলো, উনি কাছেই আছেন। আসসালামু আলাইকুম নানু। নানু, আপনি কেমন আছেন? ভালো আছি। তো এই যে বাড়িতে আপনি তো বিয়ে হওয়ার পর থেকে এখানে? আপনার বিয়ের কত বছর পরে চিটাং ছিলেন, মানে নাকি সাথে সাথে বিয়ে করে চিটাং চলে গেছিলেন? চিটাঙে 35 বছর চিটাঙে ছিলেন পুরাটাই। এবং আপনার যখন বিয়ে হয়েছিল এটা কোন সাল মনে আছে আপনার? 62-তে। তো একটা মজার প্রশ্ন করি আপনাকে,
যখন আপনার মানে ওই বাসা থেকে সিদ্ধান্ত নিল যে বিয়ে দিবে, তখন কি আপনি ছেলে দেখছিলেন? দেখেন নাই? আপনার দেখা কি বিয়ে হওয়ার পরে হয়েছে নাকি দেখা বিয়ের আগেই হয়েছে? দেখা বিয়ের পরেই হয়েছে। এই জন্যই আমি প্রশ্নটা করছি। তার মানে যার সাথে বিয়ে হয়েছে তাকে দেখেনি নাই এবং ভালোবাসাও হয় নাই, বিয়ের পরেই ভালোবাসা হয়েছে এবং তার সাথে এই জীবন কেটে গেছে। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। তো 35 বছর ছিলেন চিটাগাঙে, স্টিল মিলে উনি চাকরি করতেন অফিসার হিসেবে, এবং তারপরে ওই চিটাগাং থেকে কোন সালে চিটাগাং গেলেন? কোন সালের দিকে বলেন তো? হ্যাঁ, না 69, 78, 68, 69। আমার তো জন্ম এখানে, আমার তো বিয়ের পরে গেছে। তাহলে আরো কেউ আমরা মিলের আগে বাইরে ভাড়া করা ছিল। না, আমার তো বিয়ে হয়েছে 62-তে, পরে গেছে না? হ্যাঁ, এরপরে গেছে। 60-এ গেছে, 65-তে গেছে। 65-র দিকে গেছে এবং 35 বছর ছিল, তার মানে 70 এবং পরে, তাহলে তো অনেক পরে 80, 90, 2000-এর দিকে এইখানে আসছে। আমরা 93-তে আসছেন। আচ্ছা, এবার আমি হিসাবটা মিলাতে পারলাম। 93 সালে কি এই বাড়িতে আসছেন? তখন কি এই জায়গাটা এরকম ছিল? হ্যাঁ, ছিল না। তো তখন আপনার ছেলে মেয়ে নিয়ে সব এখানে চলে আসছে। চারিদিকে পানি ছিল, পানি, ক্ষেত, পিছনে নদী। তো আপনার এই যে বিশাল বাড়ি, বাপের বাড়ি, এগুলো রাইখা এই যে আপনি এখানে ছিলেন, তখন আপনার কেমন লাগতো? যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যাইতে পারি নাই। যাওয়ার ইচ্ছা ছিল, যাইতে পারেন নাই। আচ্ছা, তো এখন এই বাড়িতে তো অনেক পরিবর্তন আসছে, ছেলে মেয়ে এরা সবাই বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে। এখন আপনার কেমন লাগে সবকিছু মিলায়? ভালো লাগে, সব ভালো লাগে, খারাপ লাগে না কিছু। আর হ্যাঁ, 4 জন ভাই বোন, তারা তো এখন আর নাই, তাদের কথা মনে পড়ে? এই যে আপনার বড় বড় ভাইগুলো, তারপরে বড় বোন, তারা তো মারা গেছেন সবাই। হ্যাঁ, মনে রাখতে পারেন না। আচ্ছা, তো যাই হোক, অসুবিধা নাই। এখন এই ছেলে মেয়ে সবাইকে নিয়ে আপনার এখানে খুব ভালো লাগে? ভালো লাগুক আর না লাগুক, জীবন কাটাইতে হবে তো। জীবন কাটাইতে হবে। আপনি কি আবার চিটাগাং যেতে চান? হ্যাঁ, চিটাগাং গিয়ে থাকতে চান? যাওয়া আসা তো করা অবশ্যই দরকার। চিটাগাং এর দেশ আমাদের। আপনার কি বনানি আছে, ইরানি আছে, চিটাগাং বাসা যা থাকতে পারেন। দেশের মতো হয়ে গেছে। আর নিজের বাবার বাড়িতে কি যাইতে চান? যেতে ইচ্ছা করে? যাওয়ার ইচ্ছা আছে। আপনি কি জানেন আপনার ছেলে খুব সুন্দর একটা বাড়ি বানায় রাখছে আপনার জন্য? দেখার ইচ্ছা আছে। দেখার ইচ্ছা আছে। আচ্ছা, তো এখন আপনি এই যে যারা সবাই এই পরিবারের এই ভিডিওটা দেখতেছে, এই ইন্তেকাপ মামা দেখতেছে, বুরজু মামা দেখতেছে, তাদের ছেলেমেয়েরা দেখতেছে, মিঠু মামা দেখতেছে, বাবু মামা দেখতেছে, বিভিন্ন লোকজন এই পরিবারের এই ভিডিওটা দেখতেছে। তা আপনাদের বংশের সবার জন্য আপনার কোনো ইয়ে আছে, কিছু বলার আছে? বলার কিছু নাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করি। আর সবাই আপনার কাছে আসুক, আপনি পেট ভরে খাওয়াই দেন নাকি? যেটা আজকে আপনি আমার সাথে করলেন। 11টার সময় নাস্তা করে, এখন 1টার সময় ভাত খাওয়াবেন, মাঝখান দিয়ে আবার আম খাওয়াইলেন। ঠিক আছে নানু, কিসমতের ব্যাপার, রিজিকের ব্যাপার। নানু, ধন্যবাদ। আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনারা 100 বছর বাঁচেন, এরকমই থাকেন। আমি ছোট্টবেলা আপনাকে দেখছি, যেমন চেহারা, আল্লাহর রহমত, আপনি অমনই আছেন, আপনি এমনই থাকেন। ভালো থাকলেই ভালো। জি, তোমার জন্য এই শাড়িটা পরতে দেখো। হ্যাঁ, কি সুন্দর একটা শাড়ি। তো সাজু মামা, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন, এবং থ্যাংকস যে আমরা আপনার এই যে ফুপার যে বাসা এবং তার যে ফ্যামিলি, এটা দেখতে পারলাম। মতলবে আমরা সবাই শুনছি যে এখানে আমাদের রিলেটিভরা থাকে, কারা থাকে, কিভাবে থাকে, আমরা দেখলাম। অনেক ফিউচার প্ল্যান চলতেছে, এখানে নতুন বিল্ডিং উঠবে, নতুন বাউন্ডারি হবে, এখানে লন হবে, গাড়ি আসবে, অনেক কিছু হবে। এগুলো হয়তোবা হবে, এই বাসা হয়তোবা চেঞ্জ হয়ে যাবে, এই 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 টিনের ঘর হয়তোবা থাকবে না কোনো এক সময়, 10 বছর, 20 বছর, 30 বছর, কিন্তু এইটার যে মায়া, এইটার যে ভালো লাগা, সেটা এই জায়গায় থাকবে। যদি চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমাদের ভিডিও রয়ে গেল, যার যার ইচ্ছা হবে তারা এই ভিডিওতে দেখবে।
অন দ্যাট নোট, আমি এই লাস্টে আমি লেবু একটা নিয়ে যাই। ও লেবু গাছের লেবু, এই লেবু গাছটা কত পুরনো? 5-7 বছর। সো অন দ্যাট নোট, দুইবেলা বাঙালির এই স্পেশাল ইমোশনাল যে টোটাল চিটাগাং, চাঁদপুর তর্কচুন্ডি, তারপরে সেই শহর এবং তারপরে মতলব, সবকিছু মিলে আমাদের এই এপিসোড আজকে এখানেই শেষ। আমরা একটা আর্কাইভ হিসাবে এই পার্টিকুলার এপিসোডটা করলাম। আমাদের সাথে এই ফ্যামিলির এই যে একজন, এই 5 ভাই বোনের যিনি এখনো এই পৃথিবীতে আছেন, আমরা চাই উনি বহুদিন বেঁচে থাকুন, এবং তাকে নিয়ে আজকের এই এপিসোড এখানে শেষ করছি। থ্যাংক ইউ সাজু মামাকে, থ্যাংক ইউ সবাইকে যারা যারা এই ভিডিওতে কথা বললেন, ফেল্ট কমফোর্টেবল টু টক অ্যাবাউট ইউর স্টোরিজ। অন দ্যাট নোট আজকের এই ভিডিও, আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। নানু, আমি কি আপনাকে একটা চুমা দিতে পারি গালে? আপনারা অনেক ভালোবাসতেন। আমি অনেক ভালোবাসি কখনো আমার কাছে অনেক ভালোবাসা কিন্তু। যাক নানু, চলে আসে তোমার দুইজনের সবসঙ্গে মার সঙ্গে আইতা, তো তোমার এই অঙ্গবাসাটা না দুদিন আইতা। নাজিমুদ্দিনও ভালো ব্যবহার, হ্যাঁ নাজিমুদ্দিনও ভালো ব্যবহার করতো। হ্যাঁ, আব্বা আপনারা খুব আলাদাভাবে পছন্দ করে। তা নানু, আপনি দোয়া করেন আমাদের জন্য, আব্বার জন্য দোয়া করেন, আমরা আপনার জন্য দোয়া করি। খারাপ কথা করতে পারতো না, গালি গালাজ করতে পারতো না, কিছুই করতো না, চুপ। আমি কইছি বাবা শ্বশুর না চুপ করে থাকা, আমার কাছে নালিশ করতে থাকা থাকছে। আমাদের আমি তো হাসপাতালে ভর্তি গেছি, আমি তো ভর্তি গেছি। ঠিক আছে নানু, যাই। জি, আসসালামু আলাইকুম। জানে না তো, বুঝে না কি আনবো, কি আনবো আর তো বুঝি না আমরা তো। এই টাকা দিয়ে যা বলতে চিন্তা চাই 10,000 টাকা দিয়ে কিছু খালি দিয়ে রুগী মানুষ বড় ভাই বউ তো সেটাই করে এসে বাপের কথা শুনেছে, কিছু আর এনে দিল মানা করে দিচ্ছে, ভুল এটা এটা হ্যাঁ। আবার বড় ভাই আবার all the planes we flew, the things we've been through, that I'll be standing right here talking to you about another path. I know we love to hit the road and laugh, but something told me that it wouldn't last. Had to switch up, look at things different, see the bigger picture. Those were the days, hard work forever pays. Now I see you in a better place, see you in a better place. Till we done, talk about them, you were family, all that we got. Everything I would do, you were standing there by my side. And now you gon' be with me for the last ride. It's been a long day without you, my friend. And I'll tell you all about it when I see you again. See you again. You've come a long way, a long way from where we began. No story, I'll tell you all about it when I see you again. I'll tell you when I see you again. But you both go out your way and the vibe is feeling stronger with small